তো আমরা আজকে যেটা পড়বো, আমি সিলেবাসটা গ্রুপে দিয়েছি, আজকে আমাদের যেগুলো পড়া হবে তার মধ্যে রয়েছে দ্য পিলার্স অফ অ্যাস্ট্রোলজি, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজি কোন কোন টপিকের উপরে বেস করে রয়েছে, কোন কোন বিষয়ের উপরে বেস করে আমরা কাজটা করব। দ্য পিলার্স অফ অ্যাস্ট্রোলজির মধ্যে রয়েছে প্ল্যানেটস অর্থাৎ গ্রহগুলো, সাইন্স অর্থাৎ আমাদের রাশিগুলো, হাউজেস অর্থাৎ আমাদের ভাব, হচ্ছে গিয়ে কনস্টিলেশন। তো এই চারটে বিষয় সম্পর্কে আমরা কিছুটা জানবো। আমরা আজকে মূলত গ্রহ সম্পর্কে জানবো, তার সঙ্গে হচ্ছে গিয়ে এদের মধ্যে কোরিলেশন, কিভাবে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় এবং তার মাধ্যমে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি, বেসিক আইডিয়াস আমরা কালেক্ট করব। যে বিষয়গুলো আমরা পড়বো, এক সেকেন্ড। তো বেসিক যে প্রেডিক্টিভ টেকনিক, কিভাবে আমরা প্রেডিক্ট করি বা কিভাবে আমরা বিচার করব, সেই বিষয়ে আমরা একদম ফান্ডামেন্টাল বেসিক নলেজ গেইন করবার চেষ্টা করব। কিন্তু এখনো আরো একটা চেষ্টা রয়ে গেছে, আমাকে ভুলে গেছি। তাহলে আমরা প্রথমেই পড়ি চারটে বিষয়। তার মধ্যে প্রথম রয়েছে উম, আমাদের গ্রহ। তাহলে গ্রহ আমরা কাদেরকে বলবো? যে সমস্ত ঘূর্ণায়মান বস্তুপিণ্ড, বিন্দু, নক্ষত্র, গ্রহ, যা খুশি হতে পারে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করে, তাদেরকে আমরা বলবো গ্রহ। যারা পৃথিবীর উপরে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব বিস্তার করে আমাদের জীবনধারাকে কন্ট্রোল করবার চেষ্টা করে, তাদেরকেই আমরা বলবো গ্রহ। তাহলে গ্রহদের সংখ্যা হচ্ছে 9টা, আর 3টে হচ্ছে আউটার প্ল্যানেটস। 9টা গ্রহের মধ্যে রয়েছে রবি, যে প্রকৃতপক্ষে একটা নক্ষত্র, যার নিজের আলো আছে। তার মধ্যে পরেরটাই রয়েছে চন্দ্র। রবি চন্দ্র, সে হচ্ছে উপগ্রহ, তার নিজের কোনো আলো নেই, সে পৃথিবীর চারদিকেই ঘোরে। বাকিগুলো হচ্ছে প্রকৃত গ্রহ, রাহু কেতু বাদ দিয়ে। তার মধ্যে কারা কারা রয়েছে? শুক্র রয়েছে, বুধ রয়েছে, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 5টা। রবি চন্দ্র 7টা, এক, বাকি রইল রাহু এবং কেতু। তাহলে এই 9টাকে আমরা বলবো গ্রহ, এবং এই 9টা মুভ করতে পারে রাশি চক্রের মধ্যে বিভিন্ন জায়গায়। এরপরে আমাদের চলে আসবে রাশি, 12টা রাশি। 12টা রাশি সম্পর্কে আমি আগের দিন খুব বেসিক আইডিয়াস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 12টা রাশি, আকাশের 12টা ভাগ, কেন রাশি 12টা, এগুলো আমি আপনাদেরকে বেসিক আইডিয়াস কিছু শেয়ার করেছি। এগুলো একদম আহ একদমই সিম্পল আইডিয়াস এগুলো। তো কেন 12টা রাশি, এগুলো আপনারা জেনেছেন। এরপরে এই 12টা রাশির মধ্যে যখন গ্রহরা অবস্থান করে কোনো একটা জন্মকুণ্ডলীতে, সেই রেসপেক্টে আমরা কিন্তু ফল প্রাপ্ত হই। আজকে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে 12টা রাশির সঙ্গে 12টা ভাব। এই 12টা ভাব কোথায় আছে? 12টা ভাব 12টা রাশির মধ্যেই ছড়িয়ে আছে। 12টা ভাব কিন্তু আলাদা কোথাও নেই, এই 12টা রাশির মধ্যে 12টা ভাব ছড়ানো অবস্থায় রয়েছে। এই বিষয়টাকে আমাদের সবার আগে বুঝতে হবে যে কিরকম ব্যাপারই 12টা ভাব। তার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে লগ্ন। তো লগ্ন কি, এই বিষয়টা আমাদের আজকে যখন আমরা শিখবো, কিছুটা কনফিউশন তৈরি হয়। তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে আমাদের যে বাড়ি, আমরা মোটামুটি ধরুন কলকাতায় থাকি, তো আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আমাদের পূর্ব দিকের জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ। আমাদের পূর্ব দিকে বাংলাদেশ। আবার যারা বাংলাদেশে থাকেন তাদের পূর্ব দিকে মায়ানমার হতে পারে, ভারতবর্ষের কিছু অংশ হতে পারে। তো এই পূর্ব দিক সম্পর্কে যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ঠিক আমার নামের সঙ্গে করেছে বললাম ভালো, পাঠিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে গিয়ে
আর পূর্ব দিক, এই পূর্ব দিকটা আমাদেরকে বুঝতে হবে যে পূর্ব দিকে কোন দিকটা। ধরুন পূর্ব দিকে বাংলাদেশ আছে, আমাদের পূর্ব দিকে বাংলাদেশ, বাংলাদেশের পূর্ব দিকে ভারতবর্ষের কিছু অংশ ত্রিপুরা ত্রিপুরা আছে, তার পূর্ব দিকে মায়ানমার বা আরো কিছু রয়েছে, জাপান টাপান থাকতে পারে। পূর্ব দিকের কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। তো আপনাদের মধ্যে কারা নিজেদের পূর্ব দিকটা চেনেন না, তারা আমাকে একটুখানি বলতে পারেন। তো আমার মনে হয় সবাই নিজের পূর্ব দিকটা চেনে। তাহলে লগ্নের কনসেপ্টের জন্য আমাদের পূর্ব দিকটাকে জানতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমরা 9টা গ্রহের কথা বললেও যে গ্রহটার উপরে আমরা বসে আছি এই গ্রহটাকে বুদ্ধি দিচ্ছি। তো সেই গ্রহটার আমরা নাম গন্ধ রাখিনি। তাহলে এরকম না হলো। কালার এসছে। পাপিয়ার সাথেই না হলে কথা আসছে। আচ্ছা আচ্ছা। সেটা তাহলে পূর্ব দিকটা আমাদেরকে বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে গ্রহটাতে আছি পৃথিবী, সেটা আমাদের রাশি চক্রে নেই, সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরো অনেক কিছু বোঝে আর অনেক কিছু বোঝে না, যন্ত্রণার শেষ নেই। এনিওয়ে, তো লগ্ন কাকে বলবো আমরা? কোনো একটা সময় যেই মুহূর্তে একজন জাতকের জন্ম হলো সেই সময় আমার পূর্ব দিকে, যেই মুহূর্তে আমার জন্ম হলো সেই সময় পূর্ব দিকে তাকালে পরে আমি দেখতে পাবো আকাশে রাশিচক্রের যে ক্ষেত্রটা দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ব দিকে তাকালে পরে রাশিচক্রের যে ক্ষেত্রটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই বিন্দুটা, সেই ক্ষেত্রটা, সেটাই হচ্ছে আমার লগ্ন। তাহলে আমার যখন জন্ম হলো কলকাতায়, কলকাতায় বসলাম, বসে চোখ মেললাম, মেলে পূর্ব দিকে তাকালাম, পূর্ব দিকে তাকিয়ে কি দেখলাম? যে পূর্ব দিকে রয়েছে সিংহ রাশি। এই মুহূর্তে পূর্ব দিকে তাকালাম, তাকালে পরে আমি দেখতে পাবো কি রাশি? এখন যদি পূর্ব দিকে তাকাই তাহলে মেষ রাশি হওয়ার সম্ভাবনা বেশি। আহ না, এই মুহূর্তে এখন বৃষ রাশি চলছে, বৃষ লগ্ন চলছে। তাহলে এই মুহূর্তে আমি আকাশের পূর্ব দিকে তাকালে পরে আমি দেখতে পেলাম বৃষ লগ্ন চলছে। তার মানে সেটা হচ্ছে কি আমার এই মুহূর্তের লগ্ন হচ্ছে বৃষ। তাহলে এই লগ্নটা কিভাবে স্থির করা হয়? আমরা জানি সূর্য কোন দিকে ওঠে, আমরা সবাই জানি। তো আপনিও জানেন সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে আমাদের 12টা রাশি রয়েছে। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দিনের প্রথমে যখন সূর্য উদয় হচ্ছে সেই সময় যে লগ্ন আমরা দেখতে পাবো সেই লগ্নটা হচ্ছে আমাদের সূর্য যে রাশিতে রয়েছে সেটাই হবে। তার মানে এই মুহূর্তে সূর্য রয়েছে কোথায়? কন্যা রাশি, আশ্বিন মাস। তার মানে এখানেই সান রয়েছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে সূর্য রয়েছে এই জায়গাটাতে। তাহলে সূর্য যদি এই জায়গাটাতে থাকে তাহলে আমার দিনের শুরুতে একদম আর্লি মর্নিং এ যখন সূর্য উদয় হচ্ছে তখন এটা এখানটাতে আমি লগ্ন দেখতে পাই। তারপরে আস্তে আস্তে মোটামুটি 2 ঘন্টা পর পর লগ্ন চেঞ্জ হতে থাকবে। এরকম ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এখন এখানে এসে লগ্ন আছে। তাহলে লগ্নটা হচ্ছে রাশিচক্রে ওই সময় পৃথিবীর ওই ক্ষেত্রের অবস্থানকে নির্দেশ করছে লগ্ন। অর্থাৎ যে জায়গাটাতে আমার জন্ম হলো দিনের একদম শুরুতে, যে সূর্য যে রাশিতে আছে সেই ক্ষেত্রটা ওই লগ্নটাকে সূচিত করবে, ওটাই হচ্ছে পৃথিবীর ওই স্থানের রাশিচক্রে ওই মুহূর্তের অবস্থান। তাহলে এই বিষয়টা আশা করি পরিষ্কার হলো। আর লগ্নের সিম্পল ডেফিনেশন হচ্ছে যেই মুহূর্তে যে স্থানে জন্ম হলো এই মুহূর্তে সেই দিকে পূর্ব দিকে যদি তাকানো হয়, যে বিন্দুটা আমার চোখে পড়বে সেই বিন্দুটা হচ্ছে আমার লগ্ন। একদম পূর্ব দিকে তাকাবো, একদম ডিরেক্ট ইস্টে তাকাবো, যে বিন্দুটা চোখে পড়বে সেটাই হচ্ছে আমাদের লগ্ন। তাহলে এই লগ্নর ক্যালকুলেশনের কিছু পদ্ধতি রয়েছে। অ্যাঙ্গেল অফ অ্যাসেন্ডেন্স মানে লগ্ন নির্ণয়ের সারণী দিয়ে আমরা লগ্ন বার করতে পারি। তার মধ্যে উত্তরায়ণ দক্ষিণায়নের জন্য অয়নাংশ কারেকশন কখনো কখনো করতে হয়।
কিছু কিছু মানুষ তারা সায়ন পদ্ধতি ব্যবহার করেন, তাদের ওই অয়ন সিস্টেমের দরকার হয়। কেউ কেউ নিরয়ন পদ্ধতি ব্যবহার করেন, তাদের অয়ন কারেকশনের দরকার হয় না। এবং যারা হচ্ছে গিয়ে জিওসেন্ট্রিক অরবিট ক্যালকুলেট করেন, অর্থাৎ আমরা যেরকম ভূকেন্দ্রিক ক্যালকুলেশন করি, এটা কিন্তু সায়ন, অর্থাৎ এখানে আমাদের অয়নাংশ কারেকশনের দরকার রয়েছে। তো যাই হোক না কেন, আমরা এই মুহূর্তে অয়নাংশ কারেকশন, লগ্নমান নির্ণয় পদ্ধতি এর মধ্যে আমরা যাচ্ছি না। তোমরা একটা জিনিসই জানলো, যে আমি পূর্ব দিকে তাকাবো, যে বিন্দুটাকে দেখবো সেটা হচ্ছে আমার লগ্ন। লগ্ন মানে হচ্ছে প্রথম ভাব। এবার আমাদের জীবনের বিভিন্ন রকম ঘটনা আছে। যেমন আমি আছি, আমার মা আছে, আমার বউ আছে, আমার সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে এই প্রত্যেককে বিচার করবার জন্য আলাদা আলাদা ক্ষেত্র খুঁজে বার করতে হবে। যেমন ধরুন, এই লগ্ন ভাবটা হচ্ছে আমি। তাহলে এবার এর রেসপেক্টে আমার বাবাকে ধরা হচ্ছে 9 নম্বর ভাব। আমার আমার সন্তান, তাকে ধরা হচ্ছে 5 নম্বর ভাব। ভাব মানে হচ্ছে ঘর। ব্যাপারটা কিরকম? ধরুন, একজন মানুষের লগ্ন, সেটা শুরু হলো এরকম জায়গায়। এখানে ধরুন 10 ডিগ্রি থেকে শুরু, লগ্নটা 10 ডিগ্রি থেকে শুরু হয়েছে। তাহলে একজন মানুষের লগ্ন, সেটা হচ্ছে 10 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। এই জায়গাটাও আমাদের একটুখানি বুঝতে হবে, কঠিন লাগবে প্রথম প্রথম। ধরুন আমি আকাশের দিকে তাকালাম, তাকিয়ে আমি কি দেখলাম? একটা বিন্দুকে দেখলাম, যে বিন্দুটা হচ্ছে কন্যা রাশিতে কোনো একটা ডিগ্রিতে আছে, ধরুন সে 25 ডিগ্রিতে আছে। তাহলে কন্যার 25 ডিগ্রিটা হচ্ছে লগ্ন বিন্দু। কিন্তু প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা আহ যখনই আমরা একটা ঘর বিচার করব, তখন একটা বিস্তার আছে, একটা জায়গা জুড়ে একটা ক্ষেত্র রয়েছে। তাহলে এই ক্ষেত্রটা যদি কন্যার 25 ডিগ্রিতে লগ্ন পড়ে, তাহলে তার কিছুটা আগে থেকে শুরু হয়, আর এটা আরো পরে কিছুটা জায়গা জুড়ে বিস্তার লাভ করে। তাহলে এখানে যদি কন্যার 10 ডিগ্রি থেকে শুরু হয় লগ্নটা, তাহলে এই লগ্নটা কন্টিনিউ করবে, এটা ধরে নিচ্ছি কন্যার 10 ডিগ্রি। তাহলে এই লগ্নটা কন্টিনিউ করবে তুলার 10 ডিগ্রি পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে গিয়ে আবার লগ্নের স্প্যান। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার লগ্ন। এবার যদি এটাকে আমি আরেকটু কায়দা করে আঁকি, তাহলে আমার মাঝখান থেকে যদি আমি ড্র করি, তাহলে এই মাঝখান থেকে করলে তুলার 10 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে আমার লগ্নের স্প্যান। তাহলে এই পুরো পার্টটা, এই অংশটা হচ্ছে আমার লগ্ন। তাহলে লগ্নের পরে লগ্ন যদি 1 নম্বর ঘর হয়, তাহলে এরপরে 2 নম্বর ঘর, পরে পরের 30 ডিগ্রি, মানে এখান থেকে শুরু করে পরের 30 ডিগ্রি পর্যন্ত সেটা হবে 2 নম্বর ঘর। তাহলে এখান থেকে শুরু করে পরের 10 ডিগ্রি পর্যন্ত পরের ঘরের 10 ডিগ্রি, সেটা হচ্ছে আমার 2 নম্বর ঘর। তাহলে এই স্পেসটা, এটা হচ্ছে আমার 2 নম্বর ঘর। তাহলে এরপরে তারপরের যে পার্ট, সেটা হবে আমার 3 নম্বর ঘর অবভিয়াসলি। তাহলে 3 নম্বর ঘর হচ্ছে গিয়ে এই পর্যন্ত। তাহলে দেখুন, যেখানে রাশি রয়েছে, রাশির উপর দিয়েই কিন্তু ঘরগুলোর প্যাসেজ হচ্ছে, রাশির ওপর দিয়েই ঘরগুলোর মুভমেন্ট ঘটছে। তাহলে রাশি রাশির মতন আছে, তার উপরেই ঘরগুলো বিস্তৃত হয়ে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর ঘর, এটা আমার 2 নম্বর ঘর, এটা 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর ঘর, আর এটা হচ্ছে আমার 3 নম্বর। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারপরে 4 নম্বর, 5 নম্বর করে যেতে থাকে। ভালো কথা। তাহলে এই প্রত্যেকটা রাশি, তাহলে কন্যা থেকে শুরু করে তুলার কিছুটা অংশ পর্যন্ত 1 নম্বর ভাব, 2 নম্বর ভাবটাকে আমরা দেখলাম। তাহলে এই ভাবগুলো আমাদের কি কাজে লাগে? তাহলে ধরে নিচ্ছি আমরা তুলা রাশিতে কোনো একটা গ্রহ আছে, তুলা রাশিতে আমরা একটা গ্রহকে আঁকি।
তুলা রাশিতে শনিদেব আছে। তাহলে তুলা রাশিতে শনিদেব যে প্রভাবটা বিস্তার করবে, সেই প্রভাবটা কোথায় পড়বে? আমার ব্যবসায় পড়বে, না আমার বউয়ের ওপরে পড়বে, না আমার প্রেমিক কিংবা প্রেমিকার ওপরে পড়বে, না আমার টাকা পয়সার ওপরে পড়বে, না আমার আত্মীয় পরিজনের ওপরে পড়বে? কার উপরে পড়বে? এই যে শনিদেব তুলা রাশিতে বসে রয়েছে, তার ইম্প্যাক্ট এটা কার উপরে পড়তে পারে? এই যার উপরে পড়বে, কোন জায়গাটাতে পড়বে? আমার জীবনের অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে কোন কোন অধ্যায় এই শনিদেবের দ্বারা প্রভাবিত হবে? তুলা রাশিতে শনিদেব তো আছেন, কিন্তু কোন কোন ক্ষেত্রকে এই শনিদেব ডিস্টার্ব করবেন বা কোন কোন ক্ষেত্রকে শনিদেব এনার্জাইজ করবেন, সেইটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তো যেখানে যেখানে এই আহ প্রভাব পড়বে, যে যে জায়গায় এই প্রভাব পড়বে, সেই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে ভাবের মাধ্যমে। তাহলে এই শনিদেব কোথায় এফেক্ট করবে, লগ্ন ভাবে, না দ্বিতীয় ভাবে, না তৃতীয় ভাবে, কোন জায়গাটাতে? ধরুন কোনো একটা গ্রহ সে বলবান না দুর্বল, সেটা রাশির সাপেক্ষে বার করব। যেমন শুক্র, সে যদি আবার তুলা রাশিতে কন্যা রাশিতে থাকে, শুক্র যদি কন্যা রাশিতে থাকে, তাহলে শুক্রকে আমরা বলবো যে এই শুক্রটা হচ্ছে নিচস্থ শুক্র। আমরা গ্রহদের উচ্চস্থ নিচস্থ অবস্থা জানবো। তাহলে শুক্র এটাকে আমি বানাচ্ছি, এই শুক্রটা, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আমি একটু দেখে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এই যে শুক্র, এই শুক্রকে আমরা পেলাম এই ক্ষেত্রটাতে। তাহলে এই শুক্র কোথায় প্রভাব বিস্তার করছে আর কেমন প্রভাব বিস্তার করছে? তো শুক্র রয়েছে কন্যা রাশিতে, এটাকে আমরা বলবো দুর্বল শুক্র, নিচস্থ শুক্র, ক্ষমতাহীন বলহীন শুক্র, তে কোনো সমস্যা নেই। তাহলে এই যে শুক্র কন্যা রাশিতে রয়েছে, কন্যা রাশিতে শুক্র থাকবার কারণে সেই ক্ষেত্রে এই মানুষটার উপরে কোন জায়গাটা এফেক্টেড হবে, সেই এফেক্টেড জায়গাটা খুঁজে বার করবার জন্য আমাদের ভাব লাগবে। কোনো ভাব আমাদের টাকা পয়সা নির্দেশ করে, কোনো ভাব আমাদের কর্মকে নির্দেশ করে। তাহলে সুতরাং ভাবের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। এবার এই জায়গাটাতে এই যে শুক্র কন্যা রাশিতে বসে রয়েছে, শুক্র দুর্বল, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু শুক্রের ফল দেওয়ার স্টাইলটা কেমন? প্রত্যেকটা গ্রহের ফল দেওয়ার স্টাইল রয়েছে। যেমন যারা একটু একটু জ্যোতিষ জানেন, তারা জানেন অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র রয়েছে। কিন্তু অশ্বিনী নক্ষত্রের ফল দেওয়ার স্টাইল হচ্ছে, অশ্বিনী নক্ষত্র হিলিং পাওয়ার ক্রিয়েট করবার চেষ্টা করে, মানে মানুষের মধ্যে সুস্থতা আরোগ্য প্রদান করবার ক্ষমতা এটা অশ্বিনী প্রদান করে। তাই অশ্বিনী নক্ষত্র যদি কারুর কর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে আমরা বলতে পারি যে এই মানুষটা কর্মক্ষেত্রে একজন হতে পারবে। কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হল। এরপরে আমরা জানবো হচ্ছে গিয়ে নক্ষত্রের impact। প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে কোন মানুষটার জীবনে কি টাইপের এফেক্ট আসতে পারে, সেটা বুঝবার জন্য আমাদের নক্ষত্রদেরকে বুঝতে হবে। তো আপনাদের ইনিশিয়াল ফেজে নক্ষত্ররা আছে, 27টা নক্ষত্র, শুধু এটুকু বুঝলেই হবে। প্রত্যেকটা নক্ষত্রের ডিগ্রি মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এবং এই যে 13 ডিগ্রি 20 মিনিটের একটা মেজারমেন্ট, 13 ডিগ্রি 20 মিনিটের একটা গ্যাপ, এই গ্যাপটা, এই 13 ডিগ্রি 20 মিনিটের যে গ্যাপটা, সেটা হচ্ছে গিয়ে রাশিগুলোর উপরে বিস্তৃত। যেমন প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, 13 ডিগ্রি 20 মিনিট গেল। তারপরের নক্ষত্র সেটা হচ্ছে ভরণী, আবার 13 ডিগ্রি 20 মিনিট গেল। তারপরের যে নক্ষত্র, এর পরের যে নক্ষত্র, সেটা হচ্ছে কৃত্তিকা। সে তো আর 13 ডিগ্রি 20 মিনিট পাবে না, কারণ আমাদের প্রথমে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অকুপাইড হলো। তারপরে আমাদের চলে এলো
26°40' পর্যন্ত অকুপাইড হলো। তারপরে আমাদের এলো যেটা, সেটা হচ্ছে 30°। এই 30° পর্যন্ত এই রাশিটার মধ্যে রয়েছে, তার মানে 3°20'। তাহলে এবার নক্ষত্রটা আরো খানিক চলে যাবে। তাহলে 30° পর্যন্ত যাওয়ার পরে বাকি রইল আরো 10°। তাহলে বৃষ রাশিতে এটা বাকি 10° যাবে। তাহলে এরকম ভাবে নক্ষত্রগুলো রাশির উপরে ছড়িয়ে আছে। মানে একই রাশি, তার উপরে যেমন ভাবগুলো ছড়িয়ে আছে, ঠিক তেমনি ভাবেই নক্ষত্রগুলো ছড়িয়ে আছে। তো রাশি প্রত্যেকের ক্ষেত্রে সেম। প্রত্যেকের ক্ষেত্রে মেষ রাশি 0 থেকে 30, বৃষ রাশি 0 থেকে 30। নক্ষত্রের মাপও প্রত্যেকের ক্ষেত্রে সেম, কিন্তু গ্রহগুলো আলাদা আলাদা জায়গায় বসবে আর ভাবগুলো আলাদা আলাদা জায়গাতে থাকবে। কারোর লগ্ন যদি 10° হয়, আবার কারোর লগ্ন যদি 25° হয়, কারোর লগ্ন 10° এবং কারোর লগ্ন 25°। কারোর লগ্ন যদি 10° হয়, তাহলে তার ভাবের বিস্তার একরকম হবে। কারোর লগ্ন যদি 25° হয়, তাহলে তার ভাবের বিস্তার আরেক রকম হবে। তাহলে মোটামুটি এই চারটে বিষয়, সেটা হচ্ছে রাশি, গ্রহ, নক্ষত্র এবং ভাব, এই সম্পর্কে একটা বেসিক ধারণা হলো। আর একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে লগ্ন বিষয়টা কি, অর্থাৎ লগ্নটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা জানতে পারবো। এবার এই বিষয়টা যদি, এইটুকু বিষয়, এখানে থাকলে কি হবে, ওখানে থাকলে কি হবে, এসব নয়, এই সাবজেক্টটুকু যতটুকু পড়া হলো, এইটুকু যদি কেউ বুঝতে না পারেন, তাহলে একটুখানি বলতে পারেন। স্যার এই লগ্ন 10 ডিগ্রি যেটা বলছেন ওটা ঠিক বুঝতে পারছিলাম না। পরিষ্কার হলো না? মানে ওটা কোনো গ্রহ দিয়ে একটু বলতে পারবেন? লগ্নটা হ্যাঁ, আরেকবার লগ্ন যে একটু দশ বলুন। ডিগ্রি বলছেন স্যার, হ্যাঁ। লগ্ন যে 10 ডিগ্রি বলছেন ওইটাই বুঝতে পারলাম না, ওইটা 10 ডিগ্রিটা কি জিনিস হচ্ছে? না না, লগ্নটা তো টোটাল 30°। এইখানে এই জায়গাটাতে স্ক্রিনটা দেখা যাচ্ছে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এই জায়গাটাতে হচ্ছে 0°। প্রত্যেকটা রাশি যেখানে শুরু হচ্ছে সেটা 0°, আর যেখানে শেষ হচ্ছে সেটা 30°। এইটুকু পরিষ্কার হচ্ছে। হ্যাঁ স্যার, পরিষ্কার। এটা 30°, আর এটা হচ্ছে, সরি, 0°। এইটা পরিষ্কার। মানে যখন হ্যাঁ জন্ম হলো, তখন যে কোনো দিকে, পূর্ব দিকে তাকিয়ে আমি যে কোনো বিন্দুকে দেখতে পারি। সেটা 0°ও হতে পারে, 1°ও হতে পারে, 2°ও হতে পারে, 10°ও হতে পারে, 25°ও হতে পারে। তাহলে আমি এখানে আমার জন্ম হলো, আমি পূর্ব দিকে তাকালাম, গিয়ে দেখলাম এটা হচ্ছে মকর রাশির 26° জায়গাটা দেখা যাচ্ছে। মানে যে জায়গাটাতে আমার চোখ পড়েছে, সেটা হচ্ছে মকর রাশির 26°57'। তাহলে এর লগ্ন হচ্ছে মকরের 26°, 26°57'। তাহলে এর লগ্ন হচ্ছে এটা 26°57' মকর রাশি। এটা 26°57' না হয়ে 6°57' হতে পারে। বুঝে গেল? পরিষ্কার হয়েছে। হ্যাঁ স্যার, পরিষ্কার হয়েছে। আচ্ছা, স্নেহাশিস বলুন। হ্যাঁ বলছি স্যার। গুড ইভিনিং স্যার। বলছি স্যার, এই যে বললেন না আপনি যে জন্ম হওয়ার পরে পূর্ব দিকে তাকালে যেটা ডিগ্রিটা দেখতে পাবো সেটাই আমার লগ্ন। তো স্যার আমি জন্ম হওয়ার পরে যে পূর্ব দিকে তাকালাম সেটা মানে মেষ রাশি হবে বা মেষ হবে, বৃষ হবে, মিথুন হবে, আমি সেটা বুঝবো কি করে? মানে তার কি উপায়টা, সেটা মানে ও, ক্যালকুলেশনটা কিভাবে হবে? ক্যালকুলেশন হচ্ছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স রয়েছে, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর তাছাড়া আমি যেটা বললাম, যে যখন সূর্য উঠবে, তখন যে রাশিতে সূর্য রয়েছে সেটাই হচ্ছে তার লগ্ন। তখন থেকে লগ্নের স্টার্টিংটা শুরু হয়। মানে এখন যদি 5টা 30-এ সূর্যোদয় হয়, তাহলে 5টা 30-এ কন্যা লগ্নটা পড়বে। এবার তারপরে হচ্ছে মোটামুটি 24 ঘন্টায় 12টা লগ্ন হবে। তাহলে প্রত্যেকটা লগ্ন অ্যাভারেজ 2 ঘন্টা করে। বুঝতে পারলাম? না হ্যাঁ স্যার, আর একজন একজন করে।
হ্যাঁ, শ্রাবন্তী নাকি? হ্যাঁ স্যার। বলুন। স্যার এই যে আপনি যে বলছেন মানে এটা আমরা জানতে পারবো মানে কোথা থেকে জানতে পারবো জিনিসটা? ও, জানতে পারার জন্য আমরা মোবাইল ফোন ইউজ করব বা অ্যাপ ইউজ করব। আর কিছুদিন পরে একটা এটা ধারণা যখন তৈরি হয়ে যাবে। ছিল না কিছুদিন, তখন তাহলে আপনারা জানতেন কি করে, যখন মোবাইল ইউজ হয়নি ওই যে তখন বললাম মানুষ জানতো? টেবিল অফ অ্যাসেন্ডেন্স আমরা ইউজ করতাম। টেবিল অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন। আর একটা বই পাওয়া যায় টেবিল অফ অ্যাসেন্ডেন্ট বলে, ওইখানে আমরা জানতে পারতাম। আর হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা গুপ্তপ্রেস পঞ্জিকা, ওতে একদম তারিখ ধরে ধরে লিখে দেওয়া আছে কোন দিন কোন সময় কোন লগ্ন পড়বে। এই কমল, এই নীল। আচ্ছা, নীল আর কমলকে নীল কমলের মা খুঁজছে। স্যার আচ্ছা স্যার, আরেকটা কথা আছে। এখানে কি আপনি এক্সাম্পলের জন্য কি কন্যা থেকে স্টার্ট করলেন এখানে, মানে আমাদেরকে বোঝানোর জন্য? না, এখন তো আশ্বিন মাস। তো আশ্বিন মাসে সূর্য থাকে কন্যা রাশি, বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে থাকে, জ্যৈষ্ঠ মাসে সূর্য বৃষ রাশিতে থাকে। তুই একটু বলতো যে এটা কি পুরো আচ্ছা, পঞ্জিকা থেকে মাইক্রোফোনটা স্ট্রিক্টলি আপনারা অফ রাখবেন। প্রত্যেককে বলছি মাইক্রোফোন স্ট্রিক্টলি অফ রাখবেন, না হলে কিন্তু আমি ক্লাস থেকে শুরু করে দিতে বাধ্য হব। বাড়ির যত রকম কথাবার্তা সেগুলো সমস্ত মাইক্রোফোন অফ রাখবেন। এটা আমি নেক্সট টাইম বলবো না। হ্যাঁ, শ্রাবন্তী বলুন। হ্যাঁ আমি বলছি স্যার এটাও কি আমরা পঞ্জিকা থেকে জানতে পারবো যে এই মাসে যে কন্যা ইয়েতে আছে? না, মাসগুলোই তো এরকম ভাবে। আমাদের যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস হয়, এই মাসগুলো তো সূর্যের গতির রেসপেক্টে হয়। সূর্য যখন মেষ রাশিতে, তখন সেই মাসটার নাম হচ্ছে বৈশাখ মাস। সূর্য যখন বৃষ রাশিতে, তখন তার নাম জ্যৈষ্ঠ মাস। আবার এখানেও একটা নক্ষত্রের সম্পর্ক রয়েছে। বৈশাখ মাসে বৈশাখ মাসের পূর্ণিমায় চন্দ্র বিশাখা নক্ষত্রে থাকে। আবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে। আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো বৈশাখ, এখান থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই যে আশ্বিন মাস, আশ্বিন মাসে সূর্য কন্যা রাশিতে থাকবে। আপনারা দেখবেন আশ্বিন মাসে কন্যা রাশিস্থে বাস করে, এরকম ভাবে পুজো পাঠ করা হয়। আবার কালী পুজোর সময় কার্তিক মাসে তুলা রাশিস্থে বাস করে, শান্তি থৌ বলে কালী পুজোতে সংকল্প করা হয়। তো আমাদের মাসের যে হিসেব, এই হিসেবটাই হচ্ছে মেষ থেকে, মেষের 0 ডিগ্রিতে মেষ রাশিতে যখন রবি প্রবেশ করে, তখন হচ্ছে বৈশাখ মাস হয়। এইভাবেই মাসের হিসেব। এখন আকাশ স্যার একটা বারোটা কোশ্চেন বাজে। আছে। আজব তো। তো 12টা রাশিতে সূর্য 12টা মাস ধরে প্রদক্ষিণ করে। পরিষ্কার হলো সর্ব শ্রাবন্তী? তাহলে মানে কোন মাসের উপর কি ডিপেন্ড করবে ওর মানে রাশিটা, যে কোন মাসে ওর জন্ম হয়েছে সেই হিসাবে কি রাশিটাও কি ডিপেন্ড হবে স্যার? কেন ও না? বৈশাখ। না, শুনোই না। রাশি তো চন্দ্রের ওপরে। চন্দ্র যেখানে থাকবে সেটা হচ্ছে তার রাশি। যেমন এই মুহূর্তে এখন চন্দ্র অবস্থান করে রয়েছে আমাদের তুলা রাশিতে। চন্দ্র শুক্র দুজনেই তুলা রাশিতে অবস্থান করে রয়েছে। তাহলে এখন যদি কারোর জন্ম হয়, তাহলে তার তুলা রাশি হবে। আবার চন্দ্র সোয়া দুদিন পরে আরেকটা ঘরে চলে যাবে, বৃশ্চিকে চলে যাবে। তখন তখন তার হচ্ছে কি বৃশ্চিক রাশি হবে। পরিষ্কার হয়েছে? স্যার নতুন তো একটু অসুবিধা হচ্ছে আর কি, ঠিক আছে বুঝে কোনো নেবো ক্লাস অসুবিধা নেই, থেকে। আরেকটু সময়। হ্যাঁ। আচ্ছা, আর কারোর এই বিষয়টুকু নিয়ে কোনো প্রশ্ন? ঠিক আছে, স্যার লগ্ন নিয়ে একটা কোশ্চেন প্রশ্ন আছে। শুনে। বলছি স্যার, যে আপনি বললেন না যে 8 ডিগ্রি থেকে লগ্ন যেখানে শুরু হচ্ছে, তো তার পরের ঘরে মানে সেকেন্ড হাউসে গিয়ে যেটা 8 ডিগ্রিতে বা 10 ডিগ্রিতে শেষ হচ্ছে। তো লগ্নে, ধরুন লগ্ন যে কোনো গ্রহ যদি বসে থাকে, সেটা কি লগ্নের মানে প্রভাবটা কি সেকেন্ড হাউস এর ওপর পড়বে? মানে সেকেন্ড হাউসে একটু তো কিছুটা বলছেন লগ্ন আছে,
ওটাই আমি বুঝতে পারছি। না, সেকেন্ড হাউসে লগ্ন নেই তো। লগ্ন হচ্ছে গিয়ে লগ্নেই আছে। লগ্নে কখনো সেকেন্ড হাউস আসবে না, পরবর্তী রাশিতে লগ্ন চলে গেছে। আচ্ছা, তো যেমন সেটার লগ্নটা মানে এখানে যে শুরু হয়েছে 10 ডিগ্রি থেকে, একজন মানুষের লগ্নটা এখান থেকে শুরু হয়েছে। আমরা প্রথমেই বলেছি ভাব হচ্ছে চলমান, ভাবটা চলবে এক জায়গা থেকে আরেক জায়গাতে, ভাব চলতে পারে, মানে প্রত্যেকের ভাব কখনো ফিক্সড নয়। তাহলে কারুর ভাব হচ্ছে গিয়ে শুরু হয়েছে, এক সেকেন্ড, কারণ হচ্ছে গিয়ে একটা গ্রহ দেখলাম এই ঘর এই জায়গাটাতে রয়েছে, তাহলে দ্বিতীয় রাশিতে রয়েছে, মানে এই গ্রহটা কোথায় রয়েছে, তুলা রাশিতে রয়েছে। কিন্তু এটা কোন ভাবে রয়েছে? ভাব হচ্ছে প্রথম ভাবে। এই গ্রহটা যদি এখানে না থেকে এখানে থাকতো, তাহলে সেই গ্রহটা তুলা রাশিতেই থাকতো, কিন্তু এটা প্রথম ভাবে নয়, এটা দ্বিতীয় ভাবে থাকতো। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা। আর কিন্তু এই যে ভাবের মধ্যে মানে প্রথম ভাবে যদি গ্রহটা থাকে, তাহলে সেটা প্রেডিকশন কি প্রথম ভাবের ওপরই হবে? তো সেই প্রেডিকশনে তো আমরা এখনো আসিনি। মানে ওটাই। প্রেডিকশন আমরা যখন আসবো তখন করব। হুম, তখন আমরা ঠিক আছে। ভাব, গ্রহ, রাশি আর নক্ষত্র, এই চারটে জিনিসকে একটু বুঝি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছিলাম স্যার, মোটামুটি লগ্ন, রাশি এবং ভাবটা অ্যাকচুয়ালি একটু বলবেন স্যার? এতক্ষণ আপনি কিছু শোনেননি? শুনেছি, মেন বিষয় হচ্ছে রাশি হচ্ছে চন্দ্র, লগ্ন ধরুন মানে যে ঘরটাতে জন্মগ্রহণ করছে বা ফার্স্ট হাউস, না, ভাবটা যদি একটু বলেন। একদমই না। লগ্ন হচ্ছে জন্মের সময় পূর্ব দিকে যে বিন্দুটা উদিত হবে সেটা হচ্ছে লগ্ন। আচ্ছা। আপনাদের এই যে ক্লাসটা হচ্ছে, এখানে কিন্তু সিনসিয়ারলি শুনতে হবে, না হলে কিন্তু পুরোটাই গুলিয়ে যাবে। তো আপনারা শুনুন, শুনে তারপরে যদি না বোঝেন তাহলে মুশকিল আছে। হঠাৎ করে হচ্ছে গিয়ে আপনি যদি ভাবেন যে সবটা আমার পড়া হলো না, তাহলে হচ্ছে গিয়ে গন্ডগোল। আমি আরেকবার পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদের 12টা রাশি। 12টা রাশি হচ্ছে মেষ, আমাদের রাশি চক্রের আদি বিন্দু। মেষ রাশি বা বৃষ রাশি বা মিথুন রাশি বা এনি রাশি, এদের একটা সুনির্দিষ্ট নক্ষত্রিক সীমারেখা আছে মহাকাশে। তাহলে আকাশে মেষ, বৃষ, মিথুন, এরকম বেশ কিছু রাশির সীমারেখা রয়েছে। তো এই রাশিটা হচ্ছে 12টা রাশির ডিস্ট্রিবিউশন আমরা আকাশে দেখতে পাই। এরা হচ্ছে গিয়ে নক্ষত্র মন্ডলরা এই 12টা রাশিকে আলাদা আলাদা করে রেখে। তাহলে এই অবধি হচ্ছে গিয়ে পরিষ্কার, এর মধ্যে কোনো বিষয় নেই। 12টা রাশি রয়েছে আকাশে, একদম ফিক্সড, যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা মেষ রাশি। এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা? স্যার এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই 12টা রাশির মধ্যেই আরো একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে নক্ষত্র। তাহলে 27টা নক্ষত্র রয়েছে। যেমন আমরা একটা বই কিনে আনলাম, বইটার মধ্যে 12টা চ্যাপ্টার রয়েছে। তাহলে এটা হচ্ছে এমন একটা বই যার মধ্যে 12টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার গুলোর মধ্যে কিছু কিছু টপিকের ডিস্ট্রিবিউশন আছে। তাহলে এই টপিক গুলো হচ্ছে গিয়ে নক্ষত্র। এটাও সুনির্দিষ্ট সীমানার আছে। প্রত্যেকটা নক্ষত্রের কম বেশি সাইজ আছে। গড়ে প্রত্যেককে 13 ডিগ্রি 20 মিনিট ধরা হচ্ছে। প্রত্যেকটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট ভাগে রয়েছে। তাহলে এইটাকে আমি একটু বোঝাবার জন্য এই রাশিচক্রটাতে ডিফারেন্ট করে দিচ্ছি। হচ্ছে আবার 12টা ভাগ আমি করে দিচ্ছি। এই 12টা ভাগ হচ্ছে যেহেতু কৌণিক নির্ভর, তো আমি 12টা ভাগ করে দিচ্ছি। লক্ষ্য করুন, 12টা ভাগ, এটা হচ্ছে গিয়ে
তাহলে এই 12টা ভাগ, 12টা রাশি। তাহলে এই তিনটে হচ্ছে মেষ বৃষ। মেষ, একটা মেষ, একটা সিংহ, আর একটা হচ্ছে গিয়ে আমার ধনু। তাহলে এটা হচ্ছে আমার 12টা রাশি প্লাস স্পেসে ক্ষেত্র। তাহলে এই 12টা রাশির সঙ্গে সঙ্গে এখানে আবার নক্ষত্রগুলোও আছে। তাহলে এবার আমি নক্ষত্রগুলোকে আঁকি। তাহলে প্রথম নক্ষত্র তিনি হচ্ছে অশ্বিনী। তাহলে এই হচ্ছে আমার অশ্বিনী নক্ষত্র, 13°20'। এই পর্যন্ত গেল। এই আর হচ্ছে আমার তারপরে ভরণী নক্ষত্র, আবার 13°20'। আর এই জায়গাটা থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমার কৃত্তিকা নক্ষত্র, আবার 13°20'। তাহলে এটা 1 নম্বর নক্ষত্র, এটা 2 নম্বর নক্ষত্র, আর এইটা হচ্ছে 3 নম্বর নক্ষত্র। তাহলে নক্ষত্রগুলো রাশির মধ্যেই ছড়ানো অবস্থায় রয়েছে। যেমন রাশিটা রয়েছে 1 থেকে 12টা ভাগ, তেমনি নক্ষত্রটা হচ্ছে 1 থেকে 27টা ভাগ। এই 27টা নক্ষত্রের নাম হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, আশ্লেষা। এটা হচ্ছে একটা প্যাকেজ। তারপর হচ্ছে মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। এই পর্যন্ত আরেকটা প্যাকেজ। মানে এটা শুরু হচ্ছে অগ্নি রাশি থেকে জলরাশি পর্যন্ত। মানে ভাগটা হচ্ছে 1 2 3, পরেরটায় 3 4 5, তারপরেরটায় 5 6 7, তারপরেরটায় 7 8 9। তারপরের এরকম ভাগটা আমি লিখে দিই। এখান থেকে যদি ধরি, তাহলে এখানে হচ্ছে 10, 11, 12। পরের রাশিটাতে আবার 12 থেকেই শুরু হবে, 12 13 14। তারপরের রাশিটাতে 14 15 16। তারপরের রাশিটাতে গিয়ে আমরা দেখতে পাবো 17 18 19। সরি 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 সরি, 16 17 18, 16 17 18। তাহলে এই যে চারটে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এর মধ্যে হচ্ছে 9টা করে নক্ষত্রকে আমরা দেখতে পাবো। এখানে যেমন 1 2 3, তারপর এটায় 3 4 5, তারপর এখানে আমাদের পাবো 5 6 7, তারপর আবার এখানে আমরা পাবো 7 8 9। মানে এরকম ভাগে হচ্ছে গিয়ে আমরা পাবো 5 6 7 7 8 9। এবার এখানে 10 11 12, 12 13 14, 14 15 16, 16 17 18। এই চারটে রাশিতে 9টা নক্ষত্র কমপ্লিট হবে। এই হচ্ছে আমাদের বিভাজন। এই ভাগে আমরা পাই 12টা রাশির মধ্যে টোটাল 27টা নক্ষত্রের বিভাজন রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা হলে বলুন। স্যার আমি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার বলছিলাম এখানে 7 8 9 আছে, তাহলে স্যার পরেরটায় 9 10 11 নেই কেন? না, আমি আর এইমাত্র বললাম যে চারটে রাশিতে 9টা নক্ষত্র কমপ্লিট হবে। হুম, আচ্ছা ঠিক আছে। এক একটা নক্ষত্র হচ্ছে 13°20' করে। এই চারটে রাশিতে এসে এবার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে রাখছি, সেটা আমরা আবার পরে বলবো। রাশিচক্রে 3টে বিন্দু আমরা পাই, যেখানে নক্ষত্রও শেষ হয়েছে, রাশিও শেষ হয়েছে। সেই 3টে বিন্দুর মধ্যে একটা হচ্ছে কর্কট রাশি শেষ হচ্ছে, এই রাশিটা হচ্ছে কর্কট। যে লেখাও খুব যাও হয়েছে, লিখে ফেলেছি। এটা হচ্ছে কর্কট, অনেক কষ্ট করে লিখে ফেলেছি। এটা হচ্ছে কর্কট রাশি। এবার কর্কট, এই রাশিটা হচ্ছে বৃশ্চিক,
বি না, এটা হচ্ছে বৃশ্চিক। এই রাশিটা হচ্ছে বৃশ্চিক। তো বৃশ্চিক আমি লিখতে পারছি না, আমি ইংরাজিতে লিখি। তাহলে এটা হচ্ছে বৃশ্চিক, আর লাস্ট হচ্ছে আমাদের মীন। তাহলে এই যে তিনটে জলরাশি, এই তিনটে জলরাশি যেখানে শেষ হচ্ছে, যেমন কর্কটে 9 নম্বর নক্ষত্র অশ্লেষাও শেষ হচ্ছে, আর কর্কটে রাশিটাও শেষ হচ্ছে। তাহলে এই যে রাশিও শেষ হলো, নক্ষত্রও শেষ হলো, এই বিন্দুগুলোকে বলা হয় গন্ডমূল বিন্দু। এগুলোকে বলা হয় গন্ডমূল বিন্দু, খুব জটিল বিন্দু এগুলো। এখানে বেশ বড় রকম গন্ডগোল সৃষ্টি হয়। তেমনি বৃশ্চিক রাশি শেষ হয়ে যাচ্ছে, ধনু রাশি শুরু হচ্ছে, এখানে একটা গন্ডমূল বিন্দু আছে। তাহলে এই যে বিন্দুগুলো, যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এগুলোর নাম হচ্ছে গন্ডমূল বিন্দু, গন্ডান্তা। এই বিষয়টা, এটা এখন আপনাদের দরকার নেই, but যখন প্রশ্ন করবেন তখন শুনে রেখে দিন, এই অবধি রাখলেই হবে। তাহলে আমাদের 4টে রাশির মধ্যে 9টা নক্ষত্র বিস্তৃত রয়েছে, মানে 4টে ফোল্ডারের মধ্যে টোটাল 9টা সাব ফোল্ডার আছে। এবার হচ্ছে গিয়ে বলুন কার কার বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ এটা একদম বেসিক জিনিস। এটা যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তীকালে প্রেডিকশন পুরো মাথা থেকে হা হা হয়ে যাবে। কারোর বুঝতে অসুবিধা হয়নি? কারণ হলে পরে বলুন, অবশ্যই বলুন। স্যার, না, স্যার, তাহলে এই যে বাকি যেগুলো ফাঁকা থাকলো, এটা ওইটা ওর মধ্যে কোনো ইয়ে নেই, নক্ষত্র নেই, তাই তো? মানে কেন এই থাকবে না? তিনটে রাশিতেই। না না, আছে আছে আছে, এবার আমি লিখে নিই। ও আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা। হচ্ছে গিয়ে 19, 20, 21, হুম, হুম। 19, হ্যাঁ, 20, আচ্ছা, 21, আচ্ছা, আচ্ছা। তারপরে 22, 23, 24। এখানে হচ্ছে গিয়ে, সরি, 21, 22, 23। এখানে হচ্ছে 21, 22, 23। তারপরে এখানে হচ্ছে 23, 24, 25। তারপরেরটায় 25, 26, 27। এইভাবে ভাগ রয়েছে, প্রত্যেকটাতেই 3টে করে নক্ষত্র হচ্ছে, কোথাও পুরো, কোথাও আংশিক। এই ডিগ্রি ডিভিশন গুলো আমরা পরে শিখবো, এখন আমাদের অত ডেপথ নিতে হবে না, মাথা কাজ করবে না। স্যার একটা কথা বলবো। কি? স্যার বলছিলাম যে মানে আমি যেটা বুঝলাম সেটা বলছি যে আমাদের এক একটা নক্ষত্র 13 ডিগ্রি, 13 ডিগ্রি যেটা ভাব বা রাশি 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি করে থাকে। তো 30 ডিগ্রি করলে আমার চারটেতে 120 হচ্ছে, 120 ডিগ্রি হচ্ছে। আর নক্ষত্র যদি 13 ডিগ্রি 20 মিনিট করে থাকে, তো আমার 9 তেরো 117, আর 20 মিনিট করে হলে হলে 180 হচ্ছে। 180-কে ভাগ করলে 60 দিয়ে 3 হচ্ছে, মানে 17 প্লাসে 3 মানে 20। মানে এখানে 9 এর জন্য 9-এ শেষ হয়ে যাচ্ছে। মানে 13 ডিগ্রি 20 মিনিট 120 দিয়ে ভাগ করলে। আচ্ছা, একদম ঠিক। তো এরপরে আমরা পরের পার্টটাতে চলে আসি। তাহলে এই যতটুকু আমরা বুঝলাম, এরা হচ্ছে স্থির, এদের মধ্যে কোনো পরিবর্তন নেই। তাহলে এবার যদি আমরা কোনো একটা নক্ষত্রকে পাই বা কোনো একটা গ্রহকে পাই, যে গ্রহটা এই জায়গাটাতে এইভাবে রয়েছে, এই গ্রহটা এই ঘরটাতে রয়েছে, ধরে নিচ্ছি লাল রঙের গ্রহ মানে মঙ্গল। তাহলে মঙ্গল এই ঘরটাতে রয়েছে। তাহলে আমি কি বলবো, মঙ্গল কোথায় রয়েছে? মঙ্গল মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে রয়েছে। আরেকটা গ্রহকে আমরা আঁকছি, এটা আরেকটা গ্রহ, এটা ধরে নিচ্ছি কেতু, ধোঁয়া ধোঁয়া কালার। তাহলে কেতু মেষ রাশিতেই রয়েছে, কিন্তু ভরণী নক্ষত্রে রয়েছে। এই বিষয়টা পরিষ্কার হলো? আরো দুটো গ্রহ আঁকছি, এটা হচ্ছে বুধ। তাহলে আপনাদের মধ্য থেকে একজন বলুন,
বুধটা কোথায় আছে? মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র। তাহলে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে বুধ রয়েছে। আর তার ঠিক পরে একটা হলুদ গ্রহ এঁকেছি, আমি একটু কলমলা করে দিই তাহলে চিনতে পারবেন। এই একটা গ্রহ আঁকলাম, কমলা গ্রহ। এটা হচ্ছে বৃহস্পতি। মানে এবার আমাকে বলুন বৃহস্পতিটা কোথায় আছে? বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র। বৃষ স্যার রাশিতে বৃষ। কৃত্তিকা। তাহলে পরিষ্কার হলো। তাহলে এই গ্রহরা যে বৃষ রাশিতে থাকতে পারে, মিথুনে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, আমাদের সেটা দরকার নেই। কিন্তু গ্রহরা হচ্ছে মুভিং পার্ট। গ্রহরা হচ্ছে গিয়ে মুভ করবে, গ্রহরা ঘুরে বেড়াতে পারে। এই ব্যাপারটা পরিষ্কার হলো। আমাদের 9টা গ্রহ, যারা হচ্ছে গিয়ে ঘুরে বেড়াতে পারে যে কোনো জায়গায়। এই বিষয়টা কি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে এতটুকুনি। তাহলে গ্রহগুলো পর্যন্ত আমরা বুঝতে পারলাম। যে জায়গাটাতে আমাদের এখনো কনফিউশন আছে সেটা হচ্ছে ভাব। তাহলে ভাবটা আমরা এখনো বুঝতে পারি। তাহলে যে কোনো একটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে, তার পূর্ব দিকে কোনো একটা বিন্দু দেখতে পাওয়া যাবে। পৃথিবী ঘুরছে, তার জন্য আমরা সকালবেলা সূর্যকে পূর্ব দিকে দেখতে পাই। পৃথিবী ঘুরছে বলে আমরা সকালবেলা সূর্যকে পূর্ব দিকে দেখতে পাই। পৃথিবী যদি না ঘুরতো, সারাদিন সূর্যকে একই জায়গায় দেখতাম। যেহেতু পৃথিবী ঘুরছে, তার জন্য লগ্নটা পাল্টায়। মানে আমি পূর্ব দিকে 5টা 30 মিনিটে সূর্যকে দেখতে পেলাম। আবার পাকিস্তানের লোক সে সূর্যকে আর একটু পরে দেখবে, বাংলাদেশের লোক সে একটু আগে দেখবে। যখন আমি পূর্ব দিকে জন্মের সময় যে বিন্দুটাকে দেখতে পাবো, এই বিন্দুটাই হচ্ছে আমার লগ্ন বিন্দু বা আমার প্রথম ভাবের ভাবস্থ। লগ্ন মানে হচ্ছে প্রথম ভাব আমি। তাহলে লগ্ন হচ্ছে কোন জায়গাটা? লগ্ন হচ্ছে জন্মকুণ্ডলিতে যখন জাতকের জন্ম হলো, সেই সময় পূর্ব দিকে আমরা যে বিন্দুটাকে দেখতে পাবো, সেই বিন্দুটা হবে হচ্ছে গিয়ে উম, আমাদের লগ্ন বিন্দু। তাহলে লগ্ন একটা বিন্দু, এই বিষয়টা আমরা বুঝতে পারবো। তাহলে লগ্ন হচ্ছে একটা বিন্দু, যেটাকে আমি একটা আলাদা কালার দিয়ে আঁকি, গ্রিন কালার দিয়ে বা ব্লু কালার দিয়ে আঁকি। তাহলে এইটা হচ্ছে আমার লগ্ন বিন্দু। এটা যে গ্রিন কালার এটা বোঝা যাচ্ছে, আমি এটাকে অরেঞ্জ কালার করি। তাহলে এটা হচ্ছে আমার লগ্ন বিন্দু। এবার এই লগ্নটা হচ্ছে কোন বিন্দু? সকালবেলা ঘুম থেকে, সরি, জন্মের সময় ঘুম থেকে উঠলো, দূরবীন দিয়ে পূর্ব দিকে তাকালাম, রাশিচক্র মধ্যে পৃথিবী ঘুরছে, যে বিন্দুটা আমি দেখতে পেলাম রাশিচক্রে রয়েছে, সেটা হচ্ছে আমার লগ্ন বিন্দু। এই ঠিক লগ্নটুকু বুঝতে কারোর অসুবিধা হলে বলুন। বেশ। আহ সমস্যা যদি হয় গ্রুপে বা চ্যাট বক্সে, গ্রুপে নয় চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, লগ্ন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার লগ্ন যখন পাওয়া গেল, এবার আমাদের এই লগ্নটাকে ধরে একটা ভাব, একটা হুজ ক্রিয়েট, 12টা ঘর তৈরি করে। 12টা ঘর বানা হচ্ছে 12টা হাউস। প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব। তাহলে এই যে লগ্ন স্ফুট বা লগ্ন বিন্দুটাকে পেলাম, এর রেসপেক্টে আমাদের একটা দ্বিতীয় ভাবও আসবে। কিভাবে আসবে আসবে আমাদের কিচ্ছু জানার দরকার নেই। 12টা আসবে, তার মধ্যে একটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা 2 নম্বরটাকে ড্র করছি এইখানে, এরকম একটা জায়গায় হবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ভাব বিভাজনের বেশ কিছু পদ্ধতি আছে। প্রথম আমরা যে পদ্ধতিটা শিখব, সেটা খাতায় লিখে রাখুন, ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন, সম বিভাজন পদ্ধতি। সবকটা ভাবই হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে, প্রত্যেকটা ভাবের মাপ হচ্ছে 30 ডিগ্রি। কিচ্ছু আমি জানি না, প্রত্যেকটা ভাব হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ভাবের স্ফুট বিন্দু, সেটা যদি 18 ডিগ্রিতে হয়, তাহলে দ্বিতীয় ভাবের স্ফুট বিন্দু সেটা এই ঘরে 18 ডিগ্রিতে হবে।
এবার আমাকে বলুন, এই পর্যন্ত প্রথম ভাব আর দ্বিতীয় ভাবের স্ফুট বিন্দু বুঝতে কার কার অসুবিধা হয়েছে? কারোর অসুবিধা হয়নি? এবার আমি একটা গ্রহ নিচ্ছি, এবার একটু জটিল হবে। এই হচ্ছে আমার একটা গ্রহ, দেখতে পাওয়া যাচ্ছে। এই গ্রহটা এই দিক থেকে আসছে, আস্তে 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 এইখানে রয়েছে। তাহলে এবার আমি কি বলবো, গ্রহটা কোথায় আছে? আপনারা একজন একটু বলুন, একজন বলবেন, বাকিদের বলার দরকার নেই। যে কোনো একজন, গ্রহটা কোথায় আছে? লগ্নে আছে, লগ্ন গ্রহটা লগ্নে, বিন্দুতে আছে। গ্রহটা লগ্ন বিন্দুতে আছে সন্দীপ বাবু বললেন। বাকি কারোর কি কোনো কনফিউশন আছে গ্রহটা লগ্ন বিন্দুতে আছে? ভেরি গুড। এবার আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। এবার অন্য কেউ বলুন গ্রহটা কোথায় আছে। যে কেউ একজন। প্রথম দ্বিতীয় ভাবে আছে ভাবে স্যার। আছে। দ্বিতীয় ভাব বিন্দুতে আছে। তাহলে গ্রহটা, গ্রহটা তো লাফ দিয়ে যায়নি যে এখান থেকে এখানে গেল। গ্রহটা এখান থেকে আস্তে 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 2 নম্বরে গেল। তাহলে গ্রহটা লগ্ন থেকে 2 নম্বরে আস্তে আস্তে গেছে। তাহলে গ্রহটা প্রথমে লগ্নে ছিল কোনো একটা সময়, জন্মের সময়। তারপরে আস্তে 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 এর আবার কোনো একটা সময় কিছুক্ষণ পরে এখানে গিয়ে পৌঁছেছে। তাহলে এইটা কি বুঝতে কারোর অসুবিধা হয়েছে যে গ্রহটা আস্তে আস্তে এই ঘরটাতে গিয়ে পৌঁছলো? কারোর যদি অসুবিধা হয় তাহলে একটু গ্রুপে চ্যাট বক্সে লিখে দিন। ক্লিয়ার? ঠিক আছে। কারোর অসুবিধা হলে একটুখানি বলে দেবেন। একদম কোন রকম লজ্জা না পেয়ে বলবেন। কিন্তু অবশ্যই একটা রিকোয়েস্ট করব, ভালো করে শুনবেন, তারপরে বলবেন। তাহলে এইবার এই যে গ্রহটা এখন একে আছে, 2-এর দিকে যাচ্ছে। তাহলে কতক্ষণ পর্যন্ত একে আছে এবং কতক্ষণ সে 2-এর কাছে চলে গেল? তাহলে 1 থেকে বেরিয়ে এই যে 2-এর কাছে চলে গেল, কোন 1 থেকে বেরিয়ে 2-এর কাছে চলে গেল? তাহলে 1 আর 2-এর মধ্যে একটা সুস্পষ্ট সীমারেখা লাগবে, যাকে আমরা বলতে পারবো যে এ একে ছিল, 1 থেকে বেরিয়ে এবার 2-এ গেল। তাহলে সেটা কিভাবে আসবে? সেটা হচ্ছে গিয়ে 1 আর 2-এর মাঝামাঝি একটা ক্ষেত্র, সেটা আসবে। তাহলে 1 আর 2-এর মাঝামাঝি একটা ক্ষেত্র, এটা হচ্ছে সীমানা। এই যে সবুজটাকে আমি করলাম ডটেড লাইন, দেখুন এই যে সবুজটা, এটা হচ্ছে ডটেড লাইন। তো এই যে ডটেড লাইনটা রয়েছে, এই ডটেড লাইন এর এইখানে হচ্ছে গিয়ে যখন লগ্ন থেকে রয়েছে এই পর্যন্ত, আমরা বলবো এটা লগ্নের কাছে রয়েছে। এবার যেই মাত্র এইখানে চলে এসছে, আমরা বলবো এটা দ্বিতীয় ভাবের কাছে রয়েছে। তাহলে এখানে হচ্ছে লগ্নের কাছে, আর এই লাইনটা টপকে যখন এখানে, তখন এটা দ্বিতীয় ভাবের কাছে। আচ্ছা, ঐশী বুঝতে পারছেন না? ঠিক আছে। ঐশী, আহ মাইক্রোফোন অন করুন ঐশী। ঐশী না অসী, যাই হোক। মাইক্রো কোন জায়গাটা বুঝতে পারছেন না একটু বলুন। ঠিক আছে, আমরা বুঝতে না পারলে আমি চেষ্টা করছি বোঝাবার। তাহলে এইটা হচ্ছে লগ্ন বিন্দু, আর এটা হচ্ছে 2 নম্বর ভাব বিন্দু। তাহলে লগ্ন আমার বাড়ি, আর 2 নম্বর আমার আত্মীয়র বাড়ি, মধ্যে তো একটা বাউন্ডারি আছে, তো সীমানা আছে, যে এই বাড়ি থেকে এই বাড়িতে গিয়ে ঢুকে গেলাম। মূল বাড়িটা এখানে, কিন্তু জমির সীমানা গেট পার করে। তাহলে এই বাড়ির গেট থেকে এই বাড়ির গেটে ঢুকে গেলাম। তাহলে এইটা হচ্ছে সীমানাটা, হচ্ছে ভাবের নির্ধারক বিন্দু। তাহলে এই সীমানা থেকে এই পর্যন্ত এই ক্ষেত্রটা হচ্ছে ভাব। তাহলে লগ্নটাকে বার করবার পরে সেইটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে প্রথম ভাব। পরের থেকে দ্বিতীয়, তৃতীয়, এরকম করতে করতে আমরা যাব। তোমাদের যে ভাবচলিত কুণ্ডলীর সফটওয়্যার থেকে আমাদের দেখিয়ে দেবে, সেখান থেকে আমরা ভাবকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে ভাবটাও হচ্ছে পরিবর্তনশীল। কোন বিন্দুতে লগ্ন আছে, যে কোনো বিন্দুতে লগ্ন থাকতে পারে।
সেই বিন্দুর রেসপেক্টে আমরা ভাবটাকে ক্যালকুলেট করে নেব। ভাবকে কি করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে শিখবো, এখন তো ধারা নেই। আমাদের এই চারটে পিলারকে একটু মোটামুটি বুঝে নেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। একদম নিখুঁত গভীরভাবে আমরা দুদিনে ভাব বুঝতে পারবো না। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে, এই চারটে টপিকের মধ্যে কিভাবে কোরিলেট করতে হয়। যেমন হচ্ছে আমার লগ্ন, লগ্নে কোনো একটা গ্রহ রয়েছে বা চতুর্থ ভাবে কোনো একটা গ্রহ রয়েছে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে চতুর্থ ভাবে সেই গ্রহটা কেমন ফল দিতে পারে। প্রত্যেকটা গ্রহের তো গুণাবলী রয়েছে, কোথাও গ্রহরা বলবান হয়, কোথাও গ্রহরা দুর্বল হয়। তাহলে এই গ্রহরা ওই ঘরটাতে কেমন রয়েছে। যেমন মেষ রাশিতে সিংহ বলবান হয়, তুঙ্গ ক্ষেত্র মেষ সিংহের জন্য, সরি, মেষ সূর্যের জন্য তুঙ্গ ক্ষেত্র। আবার সিংহ সূর্যের নিচের ঘর, এখানেও সূর্য বলবান হয়। আবার তুলা রাশিতে সূর্য সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। তাহলে সূর্য, দুটো জিনিস আমাদের জানতে হবে, যে এই যে লোক সূর্যদেব, তিনি আমাদের জন্য পজিটিভ, তিনি আমাদের জন্য শুভ, এবং তিনি আমাদের কোন দিকে ফল দেবে। সূর্য হচ্ছে ভীষণ পাওয়ারফুল একজন, তাহলে সূর্য কোথায় রয়েছে? আমার বাবার জায়গায় রয়েছে। তাহলে সূর্য যখন আমার বাবার জায়গায় রয়েছে, তাহলে সূর্য আমার বাবার ক্ষেত্রকে যখন কন্ট্রোল করছে, খেয়াল করে দেখুন, তাহলে সূর্যটা দুর্বল হলে আমার বাবা দুর্বল, সূর্যটা সবল হলে আমার বাবা সবল। তাহলে সূর্য রয়েছে আমার 9 নম্বর ঘরে। তাহলে 9 নম্বর ঘরে যদি সূর্য থাকে, বলবান অবস্থায় থাকে, তাহলে আমরা বলবো যে সূর্যটা সবল ভাবে রয়েছে এবং সূর্য আমাকে উপকার করবে, বাবা আমাকে ভালো ব্যাকআপ দেবে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর সূর্য যদি দুর্বল হয়ে 9 নম্বর ঘরে থাকে, তাহলে আমরা বলবো বাবা আমাকে সাপোর্ট দেবে না, বা বাবার সাপোর্ট দেওয়ার ইচ্ছে আছে কিন্তু পকেটে পয়সা নেই, কারণ সূর্যটা তো দুর্বল। তাহলে কোরিলেশনের বিষয়টা আমরা বুঝতে পারলাম। কোনো একটা ভাব ইন্ডিকেট করবে গ্রহটা কি ফল দেবে, আর কোন রাশিতে আছে সেটা নির্দেশ করবে যে কেমন বলবান, সেই রাশিতে ওই গ্রহটা কিরকম আছে। যেমন মঙ্গল, সে হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ, মঙ্গল উত্তপ্ত গ্রহ, মঙ্গল হচ্ছে লাল। তাহলে মঙ্গলের মধ্যে রয়েছে তেজ, মঙ্গলের মধ্যে রয়েছে হিউজ এনার্জি। তাহলে মঙ্গল যদি জলরাশি দেখতে পারে, কর্কট বৃশ্চিক মীন, তাহলে জলের মধ্যে আগুন পড়লে কেমন রেজাল্ট হতে পারে। জলের মধ্যে আগুন পড়লে অবশ্যই খুব একটা ভালো রেজাল্ট হবে না। জলের মধ্যে যদি আগুন পড়ে, সেই ক্ষেত্রে সেই রেজাল্ট খুব একটা ভালো হতে পারে না। আবার আগুনের মধ্যে যদি জল পড়ে, যেমন মেষ রাশিতে যদি চন্দ্র গিয়ে অবস্থান করে, তাহলে চাঁদটা দুর্বল হয়ে যাবে, চাঁদের স্ট্রেংথ কমবে। কারণ জলের, চন্দ্র হচ্ছে কি ওয়াটারি প্ল্যানেট, জলীয় গ্রহ। তাহলে সে যখন গিয়ে পড়বে অগ্নি রাশিতে, তখন তার এনার্জি ডিস্টার্ব হবে, তাহলে তার যে সাধারণ গুণাবলী সেটা ডিস্টার্ব হবে। যেমন ধরুন চন্দ্র একজন মানুষের ইমোশনকে কন্ট্রোল করে, আর একজন মানুষ খুব সফট, তাহলে এবার সেই চন্দ্রটা যদি মেষ রাশিতে যায়, তাহলে মনের মধ্যে সফটনেস কমে যাবে, মনের মধ্যে হার্ডনেস আসবে, রাগ তেজ এগুলো আসবে। তাহলে এইভাবে আমরা বিচার করবার চেষ্টা করব যে কোনো একটা গ্রহ কোন রাশিতে আছে, সেই গ্রহটা কোন ভাবে আছে। তাহলে ভাবে কি ফল, রাশি নির্দেশ করবে গ্রহটা বলবান বা দুর্বল বা কি ধরনের ফল দিতে পারে, আর ভাব নির্দেশ করবে যে কি ফল দিতে পারে। তাহলে কেমন ফল নির্দেশ করবে রাশি, কি ফল নির্দেশ করবে ভাব। তাহলে সেই গ্রহটাই যদি চতুর্থ ভাবে থাকে, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মা। তাহলে কোনো একজন লোকের চতুর্থ ভাবে যদি কোনো একটা গ্রহ থাকে, তাহলে আমরা বুঝবো যে সেই গ্রহটা অনুযায়ী তার মায়ের রেজাল্ট পাবো আমরা। এবার রেজাল্টটা ভালো পাবো না খারাপ পাবো, সেটা ইন্ডিকেট করবে কে, কোন রাশিতে আছে। তাহলে এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো যে কিভাবে আমরা কোরিলেট করব।
তো আমাদের আজকে যা যা পড়বার কথা ছিল, যে নটা গ্রহের কিছুটা বিবরণ, তো সেই জায়গাটা আমাদের আজকে হওয়াটা কঠিন হয়ে গেল। তো যাই হোক না কেন, আমরা আস্তে আস্তে পড়বো, সময় লাগুক, কোনো অসুবিধা নেই। দরকার হলে আমরা এক্সট্রা ক্লাস করিয়ে দেবো। তাহলে নটা গ্রহ, নটা ভাব, সরি, নটা গ্রহ, 12টা ভাব, 12টা রাশি, আর 27টা নক্ষত্র। কিছুটা ধারণা পরিষ্কার হলো, বাকিটা আস্তে আস্তে হবে, ঘাবড়াবেন না। আপনারা ভিডিওটাকে আর একবার, প্লিজ আরেকবার খুব ভালো করে দেখবেন। কিছু কিছু মানুষ রয়েছেন তারা নোটস তৈরি করেন। যদি আপনারা কেউ নোটস তৈরি করেন, তাহলে সেটা গ্রুপে বা আপনাদের পরিচিত যে মহলে শেয়ার করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন, তাহলে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে, আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চিন্ত করতে পারি, যে যখন আমাদের এই রিলেশন ক্লোজ হবে, যখন আপনাদের এই কোর্স কমপ্লিট হবে, তখন আপনারা একদম সলিড ভাবে বলতে পারবেন যে আমরা জ্যোতিষ জানি। যেহেতু কোর্সের ডিউরেশন খুবই কম, মাত্র 2 বছর, মানুষজন সেটাও করতে চাইছে না। তো তার জন্য আমাদের একটু দ্রুততা করতে হচ্ছে। এই ক্ষেত্রে তো কিছু করার নেই, 2 বছরে আমি কোর্সটা কমপ্লিট করব, আপনাদেরকে জ্যোতিষ শেখাবো। তাহলে হচ্ছে গিয়ে আমি একটু তাড়াহুড়ো করব না, এটা হওয়া মুশকিল। তো যাই হোক না কেন, আমি আবার হচ্ছে গিয়ে 2 মিনিটের ব্রেক নেব। 2 মিনিট না, 3 মিনিটের ব্রেক নেব। তো 3 মিনিটের ব্রেকে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, অভিজিৎ বাবু প্রশ্ন করেছিলেন। অভিজিৎ বাবু এবার ক্লিয়ার হয়েছে? অভিজিৎ বাবু আছেন? হ্যাঁ স্যার, আমি আছি। হ্যালো। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এবারে ঠিকঠাক। আচ্ছা, আরো একবার কিন্তু আপনি ভিডিওটা দেখবেন, খুবই জটিল হিসেব, সহজে মাথায় ঢুকবে না। আমি কখনোই বলবো না যে এটা একটা ক্লাসের বিষয়, এটা কিন্তু অনেক জটিল বিষয়। আপনারা আরো 2 একবার দেখবেন, দেখলে পরে দেখবেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কিন্তু এটা হচ্ছে আমাদের পা রাখার জায়গা। এটা ক্লিয়ার না হলে প্রেডিকশনের পরে প্রেডিকশন ভুল হবে। যাই হোক, এগুলো সবটাই আমরা মোবাইল অ্যাপ কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তার মধ্যে পেয়ে যাব। তোমাদের দুশ্চিন্তার কিচ্ছু নেই। এবং আমাদের এই ক্লাসে এই বিশ্লেষণ পদ্ধতিও আমরা শিখবো, কিন্তু সেটা আজকে নয়, তাহলে মাথা একদম নষ্ট। তো এরপরে আমরা যেটা করব, সেটা হচ্ছে নটা গ্রহ সম্পর্কে বেসিক বিষয়গুলোকে আমরা জানবো। একদম বেসিক লেভেলের নটা গ্রহের যে কারকত্ব, সেই বিষয়গুলোকে আমরা অল্প অল্প করে বুঝবার চেষ্টা করব। কোন রকম আহ বাড়তি পড়াশুনো নয়, একদম হালকা ভাবে আমরা গ্রহদেরকে পড়বার চেষ্টা করব। এবং একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, গ্রহদেরকে আপনারা কিন্তু মানুষ হিসেবে ট্রিট করবেন। গ্রহরা হচ্ছে মানুষ, দেবতা, মানে সব, গ্রহরা জড় বস্তু নয়, গ্রহরা হচ্ছে সব, এই হিসেবে আপনারা ট্রিট করবেন। স্যার একটা কোয়েশ্চেন করব। নিশ্চয়ই। স্যার বলছি, লগ্ন ধরুন কারো 10 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, এবারে প্রথম ভাব লগ্ন বললেন যেটা, এবারে ধরুন 10 ডিগ্রির আগে ধরুন 8 ডিগ্রিতে মঙ্গল বসে আছে প্রথম ভাবে, মানে প্রথম ঘরেই। তো আমি সেটাকে কি, মঙ্গলকে কি লগ্নেই ধরা যাবে যে লগ্নেই বসে তাহলে আছে? প্রথম ঘরে নয়, প্রথম রাশিতে। তাহলে কারুর হ্যাঁ, আমরা প্রথম হিসেব রাশি। করে দেখলাম যে মেষের 10 ডিগ্রি থেকে লগ্ন শুরু হচ্ছে, আর মঙ্গল রয়েছে 8 ডিগ্রি। তাহলে আমরা মঙ্গলকে দ্বাদশ ভাবের ধরবো, আগের ঘরে। লগ্নের আগের ঘর হচ্ছে 12 নম্বর ঘর, তাহলে 12 নম্বর ঘরে রয়েছে ধরবো। আচ্ছা, মেষ রাশি দ্বাদশ ঘরে রয়েছে। আচ্ছা, বুঝতে মেষ পেরেছি। রাশিতে মঙ্গল আছে আছে, কিন্তু দ্বাদশ ভাবে আছে। ঠিক আছে? আরো স্যার কদিন হ্যাঁ স্যার, আমি যাক, ঠিক আছে। আস্তে আস্তে আমাদের একটু টাইম লাগবে, এটা একদিনে শেখার জিনিস নয়, আস্তে আস্তে বুঝতে পারবো। স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই করুন। হ্যাঁ, বলছিলাম যেটা হচ্ছে, যেখানে আপনি বললেন যে রাশি লগ্ন শেষ,
এবং ওখানে একটা টার্ম ইউজ করলেন, আমি ভুলে গেছি। তো যেটা হচ্ছে একটা কর্কট রাশি, একটা হচ্ছে ধনু রাশি। তো ওটা স্যার একটু মানে টার্মটা একটু বলবেন? কারণটা হচ্ছে গন্ডমূল। গন্ডমূল আপনারা মনে রাখবেন, গন্ডগোল। আচ্ছা, গন্ডমূল। গন্ডমূল, হ্যাঁ। আচ্ছা এটাকে আচ্ছা বলা আচ্ছা। হয় গন্ড অন্ত। গন্ড মানে ভুলভাল, অস্বস্তি সূচক। আর হ্যাঁ অন্ত হ্যাঁ। মানে হচ্ছে শেষ। অর্থাৎ যে আচ্ছা শেষ গন্ডগোল নির্দেশ করে তার নাম হচ্ছে গন্ড অন্ত। এবার এইটাকে যখন আমরা বলি তখন গণ্ডন্তা মানে গণ্ডান্ত এই হিসেবে বলা যেতে পারে, গন্ডমূল বিন্দু বলা যেতে পারে। এই দুটো ওয়ার্ড রয়েছে। তো বলছিলাম স্যার, আপনারা এটা এখানে হচ্ছে লিখে রাখুন। 12টা রাশির মধ্যে এখানে কর্কট রাশি এবং ধনু রাশিতেই এই দু এই এই যোগ তৈরি হচ্ছে তো স্যার? যখন জলরাশি শেষ হচ্ছে, কর্কট শেষ হয়ে সিংহ শুরু হবে, গন্ডমূল বিন্দু। বৃশ্চিক শুরু হয়ে ধনু শুরু হবে, গন্ডমূল বিন্দু। এবার আচ্ছা মিন শেষ হয়ে মেষ শুরু হবে, গন্ডমূল বিন্দু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্র। আমি নবগ্রহ স্তোত্রটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আপনাদের অনেকের কাছে আছেও। তো নবগ্রহ স্তোত্র আমাদের পাঠ করা শিখতে হবে। শুধু শিখতে হবে না, প্রতিদিন পাঠ করতে হবে। এবং এই যে নবগ্রহ স্তোত্রটা আমরা পড়বো, এই নবগ্রহ স্তোত্রের পাঠ আমাদের সঙ্গে গ্রহদের কানেক্টিভিটিকে বাড়িয়ে তুলবে। এবং নবগ্রহ স্তোত্র পাঠের মাধ্যমে আমরা গ্রহদের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্টকে ক্লোজ করব। আমাদের আত্মার সঙ্গে গ্রহদের যে ইম্প্যাক্ট, সেটাকে ক্লোজ করার চেষ্টা করব। গ্রহরা কি ফল দিতে চাইছে, আর আহ, আমরা কি বলতে চাইছি, আমাদের বাক্য ও গ্রহদের ফলদান একে একই সুতোয় গ্রথিত করবার জন্য আমরা নবগ্রহ স্তোত্র করব। এবং নবগ্রহ স্তোত্রের মধ্যেই সূর্য থেকে শুরু করে কেতু পর্যন্ত যতগুলো গ্রহ রয়েছে তাদের প্রত্যেকের গুণাবলী এখানে প্রদর্শিত রয়েছে, প্রত্যেকের। তাই এখানে আমরা একটুখানি উচ্চারণ করি। প্রথমে হচ্ছে গিয়ে নবগ্রহ স্তোত্র। ওম জপা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম। ওম জপা কুসুম শঙ্কাশং, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ ফুল, এটা জপা কুসুম বা জবা কুসুম যাই হোক না কেন, রেড, সূর্যের রং হচ্ছে রেড, রেড প্রচন্ড উত্তম। আর কাশ্যপেয়ং অর্থাৎ কাশ্যপ মুনির পুত্র, ইনি হচ্ছেন সূর্য, তার গোত্র হচ্ছে কাশ্যপ। কাশ্যপেয়ম মহাদূতিম, মহা মানে হচ্ছে বিগ, মহা ওয়ার্ডটাকে আলাদা নেবেন, দ্যুতি ওয়ার্ডটাকে আলাদা নেবেন, মহা এটাকেও একসঙ্গে নেবেন। তুমি জাস্ট মিনিট, দরজাটা বন্ধ করে আমি আসছি। ওরা এসো। তাহলে ওম জপা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম ধন্ত্বারিং, যিনি হচ্ছে গিয়ে ওরিকে নিধন করতে পারেন। ধান্তারি হচ্ছে সূর্যের নাম। ধন্ত্বারিং, ধ্বন্ত্বারিং সর্বপাপঘ্নম, যিনি সর্বপাপ বিনাশ করতে সক্ষম। মানে কি, ক্লেশ, কষ্ট, ভোগান্তি, রোগ, সমস্যা। প্রণত অস্মি দিবাকরম, প্রণত অস্মি মানে আমি প্রণাম করি, অর্থাৎ হি ইজ রেসপেক্টেড, কে সম্মান জানাতে হবে। অস্মি আমি, মাথায় রাখবেন প্রত্যেকটা ওয়ার্ড ভাঙতে শিখতে হবে। অস্মি আমি, আমি কে? আই এম দ্য সোল, আমার আত্মা। দিবাকরম, দিবা মানে হচ্ছে দিন, দিবাকরম অর্থাৎ যিনি দিন তৈরি করতে পারেন, যিনি দিনের সৃষ্টিকর্তা। তাহলে দিনের পরগ্রহ সূর্য, করম অর্থাৎ কর্ম, কর্ম পরগ্রহ এই ক্ষেত্রে সূর্য। তাহলে ওম জপা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ম মহাদূতিম দন্তারিং সর্ব পাপগ্নম প্রণত অস্মি দিবাকরম। এটা হলো সূর্য
জন্য সূর্যের স্তোত্র। এরপর হচ্ছে চন্দ্রের। চন্দ্রেরটা কি বলছে? দিব্য শঙ্খ তুষার রাভম। দিব্য মানে দেবতাদের সঙ্গে সম্পর্কযুক্ত। শঙ্খ, শঙ্খ আপনারা জানেন শাক ঝিনুক মুক্ত। তুষার, এটা তো আপনারা জানেন। তুষার মানে কি? বরফ। তুষার মানে হচ্ছে গিয়ে বরফ। প্রত্যেকটা বিষয়ের কারক গ্রহ চন্দ্র। ধ্রুব, ধ্রুব মানে হচ্ছে আভা, লাইট। দিব্য শঙ্খ তুষার আভম, তাহলে দিব্য শঙ্খের বা তুষারের মতো আভা যুক্ত সফট লাইট। তাহলে আভার কারক গ্রহ চন্দ্র। চন্দ্রর মধ্যে আভা রয়েছে, দেবতার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় রয়েছে। শঙ্খ, অর্থাৎ ওই শঙ্খ মুক্ত ঝিনুক অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যুক্ত যে সমস্ত রত্নাবলী রয়েছে তারা এখানে কানেক্টেড। তুষার মানে বরফ, সেটা চন্দ্রের সঙ্গে কানেক্টেড। তারপরে হচ্ছে আভম, অর্থাৎ সফট লাইট। এরপর হচ্ছে ক্ষীরোদ অর্ণব সম্ভবম। ক্ষীরোদ, ক্ষীর মানে কি? ক্ষীর মানে মিষ্টি। প্রত্যেকে পাই ক্ষীর দেয় কে? দুধ, গরু। কারক গ্রহ চন্দ্র। ক্ষীরোদ অর্থাৎ যিনি ক্ষীর দান করেন। ক্ষীরোদ অর্ণব, অর্ণব মানে সমুদ্র। তাহলে ক্ষীরের কারক গ্রহ, দানের কারক গ্রহ, অর্ণবের কারক গ্রহ এবং ক্ষীরোদাত্তম, ক্ষীরের কারক গ্রহ, দানের কারক গ্রহ চন্দ্র। তার সঙ্গে ক্ষীরোদ মানে হচ্ছে দুধ, গরু, গো, তার কারক গ্রহ চন্দ্র। অর্ণব মানে সমুদ্র। তাহলে ক্ষীরোদ অর্ণব, ক্ষীরোদ অর্ণব সম্ভবম। তাহলে সম্ভব, সম্ভবম মানে হচ্ছে গিয়ে আহ এই ক্ষেত্রে ক্ষীরোদ অর্ণব সম্ভবম মানে ক্ষীরোদ অর্ণবের মতো সমতুল্য। সম এবং ভবম, তাহলে সম এবং ভবম হওয়া। নমামি, আবার রেসপেক্ট করছি, প্রণাম করছি কাকে? চন্দ্রদেবকে। শশীনম, শশী মানে তো চন্দ্র, এটা আমরা জানি। ভক্ত্যা, এই ভক্ত্যা শব্দটার মধ্যে ভক্তি ওয়ার্ড রয়েছে, এখানেও চন্দ্রের রিলেশনশিপ আমরা দেখতে পাই। শম্ভোর মুকুট ভূষণম। শম্ভ, শম্ভ মানে শিব, তাই শিবের সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে। শম্ভর মুকুট, মুকুট, এখানে শম্ভ আলাদা, শম্ভ আলাদা, মুকুট আলাদা, এবং শম্ভর মুকুট এটাও আলাদা। তাহলে শিবের মুকুট এটা অবশ্যই আছে, চাঁদ শিবের মাথায় শোভা পায়। আর মুকুট মানে হচ্ছে ক্রাউন, পাওয়ার, সিম্বল অফ পাওয়ার, সেটা কিন্তু চাঁদের মধ্যে রয়েছে। ভূষণম অর্থাৎ আমাদের যত অলংকার, এটা আলাদা নিতে হবে। তাহলে শম্ভর মুকুট ভূষণম ওয়ার্ড, শম্ভ একটা ওয়ার্ড, মুকুট একটা ওয়ার্ড, ভূষণম আর একটা ওয়ার্ড, সবগুলো মিলে একটা ওয়ার্ড। এগুলোকে আলাদা আলাদা করে ভাঙতে হবে। মনে রাখতে হবে এই স্তোত্র কে লিখেছেন? ব্যাস। ব্যাস মানে কে? যিনি হচ্ছেন মহাভারত লিখেছিলেন। সুতরাং এই স্তোত্রের মানে ওনার মতন নিকৃষ্ট প্রাণী বার করতে পারবে পুরোপুরি, এটা কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা এর যে সমস্ত অর্থ উদ্ধার করতে পারবো এটা কিন্তু নয়, বাট যতটা উদ্ধার করতে পারবো সেটা আমাদের বুঝবার চেষ্টা করতে হবে। তাহলে চন্দ্র পর্যন্ত পড়লাম। এরপর হচ্ছে পরেরটা, পরেরটা হচ্ছে মঙ্গল। পরেরটা কি বলছে? ধরণীর গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সম প্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই স্তোত্রে অনেক ওয়ার্ড আছে যার মানে আমি জানি না, তো তা বলতে আমার কোনো অসুবিধা নেই। ধরণীর গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারম শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। মানে ধরণী মানে পৃথিবী, যিনি ধারণ করেন। তাহলে ধরণী মানে কি? পৃথিবী। কেন পৃথিবী? তিনি ধারণ করেন। দুটো ওয়ার্ডই মাথায় রাখতে হবে, পৃথিবী, ভূমি, মাটি, জমি। তার কারক গ্রহ কে? মঙ্গল। ধারণ করে কে? মা। ধারণ করে কে আমাদের পেটে? মা। তাই জন্য মায়ের কারক গ্রহ তিনিও মঙ্গল। মায়ের কারক গ্রহ চন্দ্র, মায়ের কারক গ্রহ মঙ্গল। কেন মঙ্গল পরে বলবো। গর্ভ অর্থাৎ, গর্ভ মানে হচ্ছে আভ্যন্তরীণ কোন স্থান। মানে আমরা মাতৃগর্ভ ভাবতে পারি, তাহলে সেই গর্ভের কারক গ্রহ সেটা হচ্ছে মঙ্গল। যারা একটু একটু বায়োলজি জানেন তারা অবশ্যই জানেন মায়ের গর্ভে একটা ব্লাড মিউকাস লেয়ারের মধ্যে বাচ্চা থাকে, যেটাকে আমরা ব্রেড বলি। পেটের মধ্যে একটা মিউকাস লেয়ার তৈরি হয় এবং তার মধ্যে রক্ত থাকে, সেইটার মধ্যে
বাচ্চার যে শরীর সেটা স্থিত হয় এবং সেখানে একটা লিকুইডের মধ্যে সে থাকে। তো এই জায়গাটাকে আমরা বলি গর্ভ। এবং এই যে মিউকাস, ব্লাড, এগুলোর প্রত্যেকের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সম্ভূতম, এখানে দুটো শব্দ, সম্ভূতম। সম মানে সম, ইকুয়ালিটি, ফিলিং অফ ইকুয়ালিটি মঙ্গলের মধ্যে আছে। ফিলিং অফ ইকুয়ালিটি এটা মঙ্গলের মধ্যে আছে। এরপরে হচ্ছে সম্ভূতম। ভূত মানে কি? ভূত মানে হচ্ছে ম্যাটার। ম্যাটার মানে হচ্ছে কি পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্যম। এখানে আমরা পাবো ভূতম। ভূত মানে হচ্ছে এই যে ম্যাটার, তার কারক গ্রহ মঙ্গল। সম্ভূতম অর্থাৎ গর্ভে, গর্ভ যার মধ্যে ইনক্লুডেড। তাহলে এখানে ধরণীর গর্ভ সম্ভূতম আবার একটা ওয়ার্ড। ধরণীর গর্ভ সম্ভূতম কি আছে? খনিজ পদার্থ। মাটির তলায় যেগুলো পাবো অর্থাৎ মেটালস, ধরণীর মাটির তলায় যেগুলো পাবো খনিজ পদার্থ, তাহলে হচ্ছে মঙ্গল কারক গ্রহ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পরিষ্কার। এরপরে হচ্ছে বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম। এরপর হচ্ছে কি বিদ্যুৎ। বিদ্যুৎ মানে ইলেকট্রিক স্পার্ক। বিদ্যুৎ তার কারক গ্রহ মঙ্গল। পুঞ্জ মানে অ্যাকুমুলেশন, একসাথে অনেক লোক, একটা ক্লাস্টার অফ স্টুডেন্টস, একটা গ্রুপ অফ স্টুডেন্টস, এই যে গ্রুপিং একসাথে, এটা হচ্ছে পুঞ্জ। সেনা দল, মঙ্গল কারক গ্রহ মঙ্গল। একসাথে ঝামেলা করতে যাব, দল বানিয়ে যাব, এটা হচ্ছে মঙ্গল। সম, আবার ফিলিং অফ ইকুয়ালিটি, প্রভম। একটা জিনিস লক্ষ্য করুন, দিব্য শঙ্খ তুষার আভম, ওখানে আভা ছিল। সূর্যের সময় কি ছিল? দুটি ছিল। মঙ্গলের সময় কি হলো? প্রোফাইল। লক্ষ্য করুন সব জায়গায় কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে। চাঁদের আলো, সূর্যের আলো ডিফারেন্ট। আবার বিদ্যুতের আলো, ইলেকট্রিক ডিফারেন্ট। খেয়াল রাখবেন ব্যাসমণি কিন্তু প্রত্যেকটাকে আলাদা করেছে, একটা আভা, একটা দ্যুতি, একটা প্রভা। তাহলে বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, তাহলে বিদ্যুতের কারক গ্রহ মঙ্গল, পুঞ্জের কারক গ্রহ মঙ্গল, সমর কারক গ্রহ মঙ্গল, প্রভার কারক গ্রহ মঙ্গল। এবং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম ওটা হচ্ছে মঙ্গলের লাইট। মঙ্গলের যে লাইট সেটা হচ্ছে লাইট স্পট। তারপর হচ্ছে কুমারন। কুমার মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ম্যারেড, বিয়ে টিয়ে হয়নি, মেয়েদের ক্ষেত্রেও তাই, বিয়ে শাদী হয়নি। কুমার অর্থাৎ যৌবন প্রাপ্ত ব্যক্তি, যে কিনা কুমারত্ব রয়েছে তার মধ্যে। তাহলে কুমারম, যে হচ্ছে সন্তান ধারণ বা প্রদানের উপযুক্ত ব্যক্তি, তিনি হচ্ছে সেই অবস্থাটাকে কন্ট্রোল করে মঙ্গল। অর্থাৎ আপনাদের বয়স যদি হয় 15 থেকে 35-এর মধ্যে, তাহলে আপনার কারক গ্রহ অবশ্যই মঙ্গল হতে পারে, তারপরেও হতে পারে। শক্তি হস্তঞ্চ, শক্তি মানে কি? পাওয়ার, এনার্জি। এনার্জির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হস্তঞ্চ মানে আমার হাত, তাহলে হাতের কারক গ্রহ তিনিও হচ্ছেন মঙ্গল। লোহিতাঙ্গম, লোহিত মানে রেড, লোহিত মানে হচ্ছে রেড, অঙ্গ মানে হচ্ছে দেহ, শরীর, মাংস। তাহলে লাল অঙ্গ মঙ্গলের, লাল রঙের যা জিনিস তার কারক গ্রহ মঙ্গল। লাল রঙের যা কিছু জিনিস তার কারক গ্রহ মঙ্গল। এবং অঙ্গ, অঙ্গ মানে হচ্ছে limbs, হাত পা, যেগুলো আমাদের কর্মেন্দ্রিয়, কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তারপরে লোহিতাঙ্গম নমাম্যহম, অর্থাৎ কে আমি প্রণাম করি। তাহলে এই পর্যন্ত 3টে স্তোত্র আমরা বুঝলাম। এর পরের পার্টটা হচ্ছে প্রিয়ঙ্গু কলিকা শ্যামং। আমরা বুধ পর্যন্ত আজকে পড়বো। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণম প্রতিমম বুধম সৌমম সর্বগুণোপেতম নমামি প্রতিম সুত। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং, প্রিয়ঙ্গু কলিকা, প্রিয়ঙ্গু এক্স্যাক্টলি কি ওয়ার্ডটার মানে আমি জানি না। এখানে যে প্রিয় ওয়ার্ডটা রয়েছে, এটা হচ্ছে ফেভারিট, অ্যাট্রাক্টিভ। আমার প্রিয় মানে আমি আপনাকে অ্যাট্রাক্ট করতে পারি। কলিকা, এটা হচ্ছে আহ কোন আহ ফুল, সেটা হচ্ছে গিয়ে ফুল হওয়ার আগে, ফুল প্রস্ফুটিত হওয়ার আগের অবস্থা। অর্থাৎ এর এখনো পূর্ণ বিকাশ হয়নি, ইম্যাচিওর একটা ক্যারেক্টারিস্টিক্স, যখন ম্যাচিউরিটি আসেনি। তাহলে অ্যাট্রাকটিভ এবং ম্যাচিউর নয়। শ্যামম, শ্যাম মানে এখানে দুটো শব্দ, এটা হচ্ছে গ্রিন, শ্যাম শ্যামলা,
ব্ল্যাক, ডার্ক কমপ্লেকশন, কালচে বর্ণ। এবং এখানে শ্যাম মানে হচ্ছে কৃষ্ণ। শ্যাম মানে আমরা কৃষ্ণকে বারংবার শ্যাম ওয়ার্ডে ইউজ করা হয়েছে। তাহলে এইখানে এই যে শ্যাম, এখানে একটা কৃষ্ণের সঙ্গে রিলেশনশিপ রয়েছে, স্পিরিচুয়ালিজম রয়েছে, লার্নিং রয়েছে, আর কি রয়েছে, এখানে মিউজিক রয়েছে বুধের মধ্যে। কারণ শ্রীকৃষ্ণকে আমরা বাঁশি ছাড়া ভাবি না, এখানে মিউজিকটাকে আমরা অ্যাড করবো। রূপেণম, রূপেণম, রূপেণম প্রতিমম ঊর্ধ্বম। এখানে কোথাও রয়েছে রূপেণা প্রতিমম, রূপেণা, রূপেণা প্রতিমম। তো যাই হোক না কেন, রূপ মানে হচ্ছে তোমাদের বহিরাকৃতি, বাহ্যিক গড়ন, মানে তোমাদের যে পিয়ারেন্স, এক কারক গ্রহ সেটা হচ্ছে বুধ। প্রতিমম, তো যেটা প্রতীত হচ্ছে, যেটা বাইরে থেকে বুঝতে পারা যাচ্ছে। বুধম, মানে বুদ্ধির কারক গ্রহ। বুধ মানে কিন্তু শুধু গ্রহ বুধ নয়, এখানে বুধ মানে বুদ্ধিকেও আমাদের ধরতে হবে। রূপেণম প্রতিমম বৌধম। সৌমম মানে হচ্ছে ভদ্র, সৌমম মানে সোবার, সোশ্যাল। সর্বগুণ পেতম, অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে যে সর্বগুণ রয়েছে, ত্রিগুণ, মানে তিনটে গুণ, যেটা সত্য রজ তম, তার কম্বিনেশন আমরা এখানে দেখতে পাবো। এবং তার সঙ্গে যাকে আমরা গুণ বলি, ভালো ভালো কোয়ালিটি, তারও কম্বিনেশন আমরা এখানে পাবো। নমামি, তাকে আমি প্রণাম করি। শশীনম, শশী এখানে হচ্ছে চন্দ্র, শশীনম। সুতম অর্থাৎ চন্দ্রের পুত্র। মানে এখানে আমরা সবাই জানি বুধ হচ্ছে চাঁদের পুত্র, চাঁদ এবং বৃহস্পতির স্ত্রী তারার মিলনে বুধের জন্ম হয়। তো এই যে সুশীল সুতম, সুত মানে এখানে পুত্র, নেক্সট জেনারেশন, ফিউচার প্ল্যানিং, এই সমস্ত বিষয়ের সঙ্গে বুধের সম্পর্ক রয়েছে। এবং আমরা সবাই জানি যে আমাদের স্নায়ু সলিড হওয়া প্রয়োজন রয়েছে সন্তান প্রাপ্তির জন্য, নিউরো কোয়ালিটি আমাদের হাই হওয়া উচিত। সেই ব্যাপারটা বুধ নিয়ন্ত্রণ করে, এখানে স্নায়ুর সম্পর্ক রয়েছে। আরেকটু আমাদের সময় আছে, সেটা বৃহস্পতিটাকেও আমরা করি। দেবানাম ঋষি নাঞ্চ, দেব, দেবানাম ঋষি নাঞ্চ, দেব এবং ঋষি। তো যিনি দেব, এখানে দেবতাদের কোয়ালিটিও রয়েছে এবং ঋষির গুণাবলীও রয়েছে। তো দেবতাদের যে কোয়ালিটি আপনারা যা যা জানেন সেগুলো হচ্ছে গিয়ে থাকবে, এবং ঋষির যে কোয়ালিটি, যার মধ্যে দেবতার প্রাচুর্য থাকা সত্ত্বেও তিনি ঋষির মতো আচরণ করতে পারেন, এবং যিনি গুরু, গুরু মানে দুটো, একটা হচ্ছে যার মধ্যে গুরুত্ব আছে, যিনি ম্যাসিভ, যিনি বড়, যার মধ্যে কি রয়েছে, আহ জ্ঞান প্রদান করবার ক্ষমতা রয়েছে, তিনি হচ্ছেন গুরু। আর যিনি ম্যাসিভ, তিনিও গুরু। কনক সন্নিভম, কনক মানে হচ্ছে স্বর্ণ, যিনি স্বর্ণের মতো, যার বর্ণ, এবং সোনা মানে কি, সোনা মানে ল্যাভিশ, যার কাছে সোনা আছে সে বড় লোক। তাহলে কনক সন্নিভম, বন্ধভূতম অর্থাৎ যার বন্দনা করি। ভূতম অর্থাৎ ভূত মানে আবার সেই পঞ্চভূত, বন্ধভূতম। ত্রিলোকেশম, ত্রিলোকেশ, ত্রিলোক মানে হচ্ছে গিয়ে স্বর্গ মর্ত পাতাল, অর্থাৎ যিনি তার জ্ঞানের মাধ্যমে তিনটে লোকেই বিচরণ করতে পারেন, সর্বত্র যার গতি, তিনি হচ্ছেন ত্রিলোক। ত্রিলোক এসম, ত্রিলোকেশ মানে হচ্ছে ত্রিলোকের অধিপতি, যিনি সর্বত্র যার গমন। নমামি, সেই বৃহতা, সেই তাকে আমি প্রণাম করি। তং নমামি বৃহস্পতি, অর্থাৎ তিনি হচ্ছেন বৃহৎপতি। তাহলে বৃহৎ মানে তিনি বিগ, লার্জ। পতি মানে হচ্ছে যার মধ্যে, পতি মানে এখানে অথরিটি, যেমন হাজবেন্ড, তার মধ্যে কি রয়েছে, আমাকে আমাকে গ্রহণ করবার অথরিটি রয়েছে। আমার স্বামী, আমার পতি, মেয়েরা হলেন। তো এখানে পতি মানে হচ্ছে গিয়ে আমার আমার অধিপতি, আমি যার অধীনে আছি। তাই এখানে বৃহৎ মানে বিগ, লার্জ, এবং পতি মানে হচ্ছে লর্ড, লার্জ সাইজের লর্ড, তিনি হচ্ছে বৃহস্পতি। তাহলে এই যে পাঁচটা আমরা পড়লাম, এই পাঁচটার অর্থ আমরা বুঝলাম, এটাকে কিন্তু একদম জলের মতো মুখস্থ করতে হবে। যদি আমি যতটুকু বললাম এর থেকে আরো বেশি আপনি জানতে পারেন, তাহলে সেটা আমাদেরকে জানাতে হবে। আমাদের গ্রুপ ওপেন থাকবে, কিন্তু একটা কথা রয়েছে, আপনারা এই গ্রুপে উল্টোপাল্টা জিনিস লিখবেন না, কোন রকম তর্ক বিতর্কে যাবেন না। জ্যোতিষ চর্চা করছি আমরা, আমাদের চরম অ্যাকসেপ্টেন্স থাকবে, যে যা বলবে আচ্ছা ঠিক আছে,
আমার জ্ঞান আমার কাছে। কখনো আমরা জ্যোতিষ নিয়ে তর্কে যাব না, কারণ আপনার একটা জিনিস মনে রাখবেন, এই তর্কে আপনি জিততে পারবেন না। যদি প্রপার ওয়েতে কেউ তর্ক করে আপনার সাথে, জেনে তর্ক করে, তাহলে আপনাকে বিধ্বস্ত করতে সময় লাগবে না। তাই আপনারা কখনোই তর্কে যাবেন না। যতটা সম্ভব তর্ক অ্যাভয়েড করবেন। যে যা বলছে শুনবেন। আপনার সার্টিফিকেট দেবে আপনার ক্লায়েন্ট। তাই এর থেকে বেশি যদি আপনি জানতে পারেন গ্রুপে অবশ্যই জানাবেন। গ্রুপে নবগ্রহ স্তোত্রটা দিয়ে দিয়েছি আমি। আর কোন রকম বিতর্কিত বিষয় গ্রুপে দেবেন না, ব্যক্তিগত বিষয় গ্রুপে দেবেন না। আর আপনাদের যা প্রশ্ন, আমি আজকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। তো আপনাদের যা প্রশ্ন, সেগুলো আপনারা প্রত্যেকে ওই ওয়ার্ড ওয়ার্ড নয়, গুগল ফর্ম যেটা দেওয়া রয়েছে, ওই ফর্মে আপনারা দেবেন। আজকে ভিডিওটা আমি পোস্ট করে দেব, এবং তার সঙ্গে সঙ্গে গুগল ফর্মটা আমি একটু পরেই দিয়ে দেবো। ভিডিওটা দেখে তারপরে গুগল ফর্মে আপনারা পোস্ট করবেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। আর কেমন লাগছে ক্লাস? কারোর কোনো মতামত নেই, তারপরে খুব একটা ভালো লাগছে না। না না, খুবই ভালো লাগছে স্যার, মনে খুবই হচ্ছে ভালো লাগছে। প্রথম মনে হচ্ছে স্যার প্রথম দিনেই টপ গিয়ারে গাড়ি চলছে। দেখুন, আমাদের তো সময় নেই, তাই আপনাকে ছুটতে হবে, বয়সও হয়ে গেছে আমাদের। আর ক্লাস কম্প্যাক্ট হবে। আপনারা ক্লাসগুলোকে ভাগ করে করে নেবেন, মানে খাতার মধ্যে একটু আধটু লিখবেন যতটুকু পারেন। আর আমি চাইবো, আপনারা এখন যে জায়গাটাতে এই মুহূর্তে রয়েছেন, এই লেভেলে আসতে আমার সময় লেগেছে 6 মাস, যখন আমি ক্লাস শুরু করেছি। তো সুতরাং আপনাদের প্রেশার আসবে। আপনারা আপনাদের খাটতে হবে, আমার সাথে আপনাদেরকে চলতে হবে, থেকে ভালো আপনাদেরকে হতে হবে। এটা হচ্ছে গিয়ে যখন আপনারা হতে পারবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে একটা জায়গাতে আমরা এসেছি, এবং আমার দায়িত্ব হচ্ছে গিয়ে আপনাদেরকে সেই লেভেলটা পৌঁছে দেওয়া। তাহলে শুভরাত্রি সবাইকে। অবশ্যই পড়াশুনো করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আপনি ওয়ার্ড ডকুমেন্টটাতে, ওয়ার্ড নয়, গুগল ফর্মটাতে লিখে দেবেন। তাহলে শুভরাত্রি। এটা খুব ভালো থাকুন।